আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি। জি প্লিজ, নো প্রবলেম। যে আমি ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের 10th ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো পোস্টমর্টেম গুলো আমাদের বেসিক্যালি করতে হয় যে কোনো সরকারি মেডিকেলে গিয়ে। সরকারি মেডিকেলের ওই সাপোর্টে গিয়ে আমাদেরকে পোস্টমর্টেম ক্লাসগুলো করতে হয়, প্লাস প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। আচ্ছা, তো আমাদের মেডিকেল থেকে ময়মনসিংহ মেডিকেলের দূরত্ব ধরে নেওয়া যায় অ্যাবাউট 10 কিলোমিটার। আচ্ছা, তখন আমি হোস্টেলে থাকি। তো প্রতি সোমবার দিন আমাদের পোস্টমর্টম ক্লাস হতো। তো কোনো এক সোমবার যার পরের দিন বন্ধ, তো বেসিক্যালি সব স্টুডেন্টরা চলে গেছে বাসায়, দু একজন আছে তো তারাও যাবে না, তারাও বিকেলে ঘুরতে যাবে ফ্রেন্ডদের সাথে। তো আমি চিন্তা করলাম যে এত এত মানুষের সাথে গিয়ে তো আসলে শেখা যায় না, আজকে একটু ভালো করে শিখে ফেলবো, একলা একলা যাবো, এক একটা স্যারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে শিখবো। তো ওই বিকেল সন্ধ্যের মাঝখান সময়টা, যতটা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট ততটা সন্ধ্যা ছিল না, কিন্তু আবহাওয়া ততটুকু ইম্পোজ করছিল যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটু বাতাস বইছে তখন। তো আমি পুরো বাসে একা, সম্পূর্ণ বাসে একা। তো আমি লক্ষ্য করলাম যে আমি বাসের মধ্যে বসে আছি, পেছনে আরেকজন লোক বসে আছে আমার সাথে। তো অনেক সময় দেখা যায় কি আমাদের কলেজটা একটু গ্রামে পড়েছে, তো অনেক সময় অনেক মানুষ এমনিতে উঠে চলে আসে শহর পর্যন্ত, আমাদের বাসের অ্যাসিস্ট্যান্স নেয়, নিয়ে বাস থেকে করে শহরে চলে আসে। তো লোকটাকে আমি ওই সময় আবছা আবছা দেখছিলাম, খুব সাদা সিধা একটা মানুষ, খুব আকুতি ভরা একটা চোখে একটা মানুষ, খুব নরম হয়ে বসে আছে, এক কোনায় বসে আছে। তো এরপর আমি আমাদের ময়মনসিংহ মেডিকেলের যে পোস্টমর্টম যে গেট আছে সেই গেটের সামনে নামলাম। নামার পর আমাদের যে বাসের ড্রাইভার বললো আমি বাসটাকে ঘুরিয়ে নিয়ে আসছি, শহর থেকে ঘুরিয়ে নিয়ে আসে, কাজ আছে, আপনি এই ফাঁকে কাজটা শেষ করে ফেলেন। তো আমি নামলাম, নেমে ঢোকার সময় আমি তো ওই আগের যে লোকটাকে আমি দেখেছিলাম বাসের মধ্যে বসেছিল তাকে আমি খুব ক্লিয়ারলি দেখি নাই, কিন্তু মনে হচ্ছিল যে লোকটা আর এই লোকটা অনেকটাই সেম। আচ্ছা, তবু আমি ইসলামা এটাকে বদার না করে আমি গেটটা খুলে জিজ্ঞেস করলাম, আপনার কেউ, মানে লাশটা কি আপনার? আচ্ছা। সে কোন উত্তর দিল না, জাস্ট কাঁদতেছিল সে। আচ্ছা, চোখ দিয়ে পানি পড়ছিল লোকটা। আমি হেঁটে গেলাম, ডোমকেও খুঁজে পাচ্ছি না। ডোম সম্ভবত আশপাশে গেছে, কোথাও নাস্তা টাস্তা করতে গেছে, ওটা তো ওদের জন্য স্বাভাবিক ব্যাপার, লাস্ট নিয়ে তাদের কাজ। তো পুলিশও নাই, জাস্ট একটা ভ্যান গাড়িতে একটা চাটাই দিয়ে মোড়ানো একটা লাশ, একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের নিচে লাশটা ফেলে দেওয়া আছে, ফেলে রাখা ইয়েতে ভ্যান গাড়ির ওপরে। তা আমি গেলাম, বেসিক্যালি ওইটুক সাহস আমার হয়নি যে ওইটা খুলে দেখবো। চিন্তা করলাম যে স্যার আসতে হয়তো বা দেরি করছে, আমি একটু হাঁটাচড়া করি, সময়টা পার হোক। তো আমি ওই লাশ ঘরের পাশ দিয়েই চতুর্দিকে বারান্দা, আচ্ছা, বারান্দা দিয়ে হাঁটছি আর চিন্তা করছিস মানে মানুষের জীবনটা কিরকম। এই লোকটা তো হয়তো বিকেলেও জানতো না যে মারা যাবে, দুপুরও জানতো না মারা যাবে, সকালেও জানতো না মারা যাবে, হয়তো মারা গেছে, আমি ওই দিয়ে মারা যাবো। চিন্তা করতে করতে আমি হাঁটছি, হঠাৎ করে একটা সাইড দিয়ে ঘুরে যখন আরেক সাইড দিয়ে আমি হাঁটা শুরু করবো, 4 কোণা বারান্দা, তো এক কোণা হেঁটে শেষ করেছি, আরেক কোণা যখন স্টার্ট করব তখন দেখি অপোজিট কোণায় ওই লোকটাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, বাট এইটা আনবিলিভেবল যে এতটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিভাবে বা এতটুকু ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে কিভাবে লোকটা ওখান থেকে এখানে চলে আসবে আমাকে ওভারটেক করে। This track was downloaded from FusionBD.com. আমাকে দেখতে হবে, আমি দেখব। তো আমি কিছুটা এগোলাম, এগিয়ে দেখলাম যে না লোকটা সেম, আমি যে লোকটাকে দেখেছি সেই লোকটাই। তখন আমি বুঝলাম যে সামথিং হ্যাপেন, আমি আর সামনে আগাইনি। আচ্ছা,
আমি জাস্ট যতটুকু সাহস আমার মধ্যে ছিল, সব হারিয়ে ফেলেছেন ততক্ষণে। যতটুকু স্টোর করা ছিল সেইটুকুকেই হাতে নিয়ে আমি ব্যাক করা শুরু করলাম। আচ্ছা। ব্যাক করার সময় যতটুকু সুরা টুরা যা পারতাম, যদি হিন্দি গানের কলি পারতাম সেটাও গাওয়ার চেষ্টা করছি, যে আমি প্রফুল্ল থাকি। কিন্তু ঘুরে আবার যখন সেই গেট পর্যন্ত আসলাম, সেই তো আবার সেই লাশের সামনে দিয়ে আসতে হবে আমাকে। লাশের সামনে আসলাম, এসে দাঁড়ালাম। এই সময় ডোম আসছে। তো আমি কিছুক্ষণ জোরে জোরে কথা বললাম, কি ব্যাপার, আপনি দেখতেছেন যে একটা লাশ পড়ে আছে, আপনি কাউকে ইনফর্মও করেন নাই, একটা পুলিশ নাই, লাশটা কি হয়েছিল, কি হয়েছে? তো বলতেছে যে পারিবারিক জেদ ধরে খুব নিরীহ একটা মানুষকে মারছে, খুবই নিরীহ মানুষ, মানে যেটা আমরা ক্রস ফায়ারে বলি। তো গ্রামের বাড়িতে ওই রাগের মাথায় ওই লোকটাকে মারা হয়েছে, এরকম ঘটনায় বলে গেছে। তার সাথে যে লোকজন তারাও লাশটাকে আর ক্যারি করবে না। আচ্ছা। তারা বলে গেছে পোস্টমর্টম করে যা ইচ্ছা করো রেখে দেও, তারা এটাকে আর এটার দায়িত্ব নিতে চাচ্ছে না। আসলে এইখানেও বিলিভ করতে পারবেন না, আমি ডোম যখন চাটাইটা খুললো, যেই মুখটা আমি ঢোকার সময় দেখলাম কান্না কান্না চোখে, যেই মুখটা আমি বাসের মধ্যে দেখেছিলাম কান্না কান্না চোখে, সেই মুখটার লোকটাই এই মরা লোকটা। এবং যাকে আপনি বারান্দায় দেখেছিলাম, সে কান্না করে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আমি সুযোগ দেইনি। সেই লোকটাই ভেতরে, সেই লোকটাই লাশ হয়ে শুয়ে আছে আমার সামনে। আমি আর কিচ্ছু না বলে ডোমকে বললাম যে মামা আজকে আর করবো না, আমি আমাকে একটু আগায় দেন। তো উনি হাসতেছেন যে কি ভয় পেয়ে গেছেন, এই সেই এরকম দেখতে দেখতে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি বলছিলাম আমাকে প্লিজ একটু আগায় দেন, মানে মেইন রোড থেকে ওই রাস্তাটা একটু, লাশ ঘরের রাস্তা তো খুব ভালো কিছু না, এই জন্য আমাদের সবকিছু মনে হয় ভয়ে ভয়ে লাগে। তো আমি ওইদিকে, উনি আমাকে আগায় দিলেন, হোস্টেলে চলে আসলাম। ওই দিন রাতে হোস্টেল পুরো খালি, সবাই চলে গেছে নিজের মতো ইয়েতে চলে গেছে, বাসায় চলে গেছে। সেদিন রাতের বেলায় আমি টয়লেট করতে এসেছি, আমাদের অনেকটা রাস্তা হেঁটে তারপর টয়লেট আসতে হয়। আচ্ছা। টয়লেটে এসে টয়লেটের বারান্দা দিয়েও সেম চেহারা ওই লোকটাকেই দেখলাম আমি। বারান্দা দিয়ে মানে বারান্দার ওই টয়লেটের ভেতর যে ছোট মানে ইয়েগুলো থাকে, জানালাগুলো থাকে, জানালা দিয়ে তাকিয়ে, ভেন্টিলেশনের জন্য যেগুলো থাকে, হ্যাঁ, জানালা দিয়ে তাকিয়েছে। আমি এখন তো দৌড়েও লাভ নেই, আর মানে ওখান থেকেও আমি কিছু মানে করতে পারছি না, আমি যে কি করব। তাও আমি চোখটা বন্ধ করে নিচের দিকে রেখে সবগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে দৌড়ে কোনো মতনে রুমে আসছি। রুমে আসার পরে আমি শুয়ে পড়লাম, ঘুম আসতেছিল না, চোখে ঘুম আসতেছিল না, একদম খুব ভয় পাচ্ছিলাম। গরম ঠান্ডার দিন, কিন্তু মনে হচ্ছিল যে সবকিছু দিয়ে আমার শরীরটা মুড়িয়ে রাখলে হয়তো বা কেউ আমাকে টাচ করতে পারবে না, এরকম একটা ব্যাপার। কাঁথা দিয়ে সম্পূর্ণ পাটা গুজে দিলাম, যেটা স্বভাবত আমার হয় যে অনেক সময় যে কেউ ধরতে পারবে না আমাকে, আমি একদম পুরো প্রোটেক্টেড হয়ে গেলাম। আমি রাতের বেলা স্বপ্নে এই লোকটাকে আবার দেখলাম। আচ্ছা। সেই লোকটাকে আমি স্বপ্নে দেখলাম। সেই লোকটা আমাকে বলতেছে যে ভাই আমাকে আর কেন কষ্ট দিচ্ছেন, আপনি যদি না কাটতেন তাহলে ডোম তো আর কাটতো না, মানে আমরা যদি না চাই তখন তো আর সেটা পোস্টমর্টমের দিকে আগায় না, লাশটাকে সে বেওয়ারিশ ভাবে ফেলে দিবে বা দেখিয়ে দিবে আঞ্জুমান মফিদুল এসে এটাকে দাফন কাফন করায় ফেলবে। বাট পরে যেটা আমি পরের দিন শুক্রবার ছিল, আমি মসজিদে গেলাম। মসজিদে আমাদের হসপিটালের যে মানে মসজিদের ইমাম যে হুজুর ছিল তাকে এই ব্যাপারটা বললাম। তো উনি আমাকে যেটা বললো যে উনার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বললো যে হয়তোবা লোকটা চাচ্ছিল না যে আমি কোনোভাবে যেন আমার যাত্রাটা ভঙ্গ হয়ে যাক। আমি যদি না যাই ওই হসপিটালের সামনে ওই লাস্টে এমনি পড়ে থাকতো, আর অবভিয়াসলি বিকালের পরে আর পোস্টমর্টম হয় না, এই লাশকে আরো কেউ হিমাঘরে রাখবেও না, চার্জ দেওয়ার টাকা দেওয়ার কেউ নাই, তখন অটোমেটিক লাশটাকে আবার আঞ্জুমান মফিদুলে পাঠাই দিবে। লোকটা আকুতি হয়তো বা তাই ছিল যে আমাকে কেন কাটাছেড়া করানো হচ্ছে। এই জন্য আমরা জানি যে মানুষ মারা গেলে একটা ফুলের পাপড়ি পড়লেও নাকি অসম্ভব কষ্ট পায়,
আর সেক্ষেত্রে পোস্টমর্টম তো অবভিয়াসলি এটা অনেক অনেক কষ্টদায়ক। এরপর সত্যি কথা আমি আর মানে এরপর পোস্টমর্টম গুলোতে আমি আসলে যেতাম না। আমি এই যে লোকটার যে করুণ আকুতি আমি দেখেছি, প্লাস ওনার স্বপ্নের মধ্যে আমি বিশ্বাস করবেন রাতের ভাই আমি রাতের বেলা চোখ দিয়ে পানি এসেছিল, আমি কান্না করেছি। সকালে উঠে মনে হয়েছে আমি যার জন্য ভয় পেয়ে আমি রাত্রে ঘুমাতে পারছিলাম না তার জন্য আমি সকালে আমার চোখ দিয়ে পানি আসছে। এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে এই ঘটনাটার সাথে আমার কষ্টও রিলেটেড, আবার ভয়টাও রিলেটেড ছিল। তো আসলে এই ছিল আমার এখনের ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার দ্বিতীয় একটা ঘটনা বলি, সেটা হলো গিয়ে যে আমার নানার বাসাটা হচ্ছে পুরান ঢাকা সিদ্দিক বাজারে। তো বাসাটা এখনো আছে। তো একদম আর্লি টাইমস এর একটা ঘটনা দিয়ে আমি স্টার্ট করি। সেটা হলো গিয়ে যে আমার নানা যখন ইয়াং ছিল, আমার আম্মুরা তখন ছোট ছোট, আমার আম্মু এবং আমার মামা তখন ছোট। তো আমার নানা ভাই গরমকালে বেশিরভাগ সময় বারান্দায় গিয়ে ঘুমাতো। তো আমার নানা ভাই মানে আড্ডা মারতো, খুব আড্ডা পছন্দ করতো। একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসতো। নানা ভাই একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে উনি আর আমার নানা ভাই মিলে সবসময় বারান্দায় গিয়ে ঘুমাতো। রাত জাগতো, রাত জেগে সিগারেট টিগারেট খেয়ে বারান্দায় রাতের বেলায় ঘুমিয়ে যেত। তো এরকম এক সপ্তাহ 3-4 দিন কাটালো। কাটানোর পর একদিন হঠাৎ করে দেখে যে একটা চুল, লম্বা একটা চুল মানে বারান্দার রেলিং দিয়ে মানে বেয়ে আমার নানা ভাই বালিশের দিকে, বালিশ পর্যন্ত এসেছে। তো নানা ভাই একটা জিনিস মিস করে গেছে আসলে ভাই। নানা ভাই এটা খেয়াল করেছে এভাবে যে নানা ভাই সিগারেট ধরানোর জন্য লাইটারটা খোঁজার জন্য বালিশের নিচে হাত দিয়েছে। হাত দেওয়ার পর দেখেছে চুল, একদম প্লেন লম্বা চুল। আচ্ছা। তো নানা ভাই বলে যে এত প্লেন লম্বা একটা চুল কোথা থেকে আসলো। তো নানা ভাই যখন চুলটাকে ফলো করলো, ফলো করে দেখে যে চুলটা বেয়ে 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 রেলিং ক্রস করে নারিকেল গাছ থেকে এসেছে। অনেক লম্বা, অনেক লম্বা। আর আমার নানা ভাই বাসার সামনে 7টা নারকেল গাছ ছিল, সিরিয়ালি একটু আগে পিছে করে। সেই চুলটা নারকেল গাছ থেকে এভাবে করে এসেছে। তো নানা ভাই যখন একটু খেয়াল করার চেষ্টা করলো, ওই দিন যেটা হয়েছে, ওই দিন নানা ভাই লাইটারটা পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর লাইটারটা জ্বালিয়ে দেওয়ার পর দেখে চুলটা আর নেই। চুলটা আর নেই। তো এরপর একদিন পর আবার নানা ভাই এরকম বারান্দায় ঘুমাতে গেল। আর আমি রাস্তায় ভাই একটা কথা বলি, সেটা হলো যে আমরা শুনেছি যে সুন্দর ছেলে হলে পরীরা ধরে, পরী দেখা দেয়, সুন্দর মেয়ে হলে জিন ধরে। তো নানা ভাই অনেক সুন্দর ছিল, তো মাশাআল্লাহ। তো সেটা হলো গিয়ে আমার নানা ভাই এরকম বারান্দায় গেল। এটা আরেক দিনের ঘটনা, যে দেখে যে এরকম রাতের 2টা বাজে, দেখে যে হঠাৎ এরকম নারকেল গাছের মধ্যে একটা পাটা একটা পা আমার নানা ভাই বাসার বিল্ডিং এ, 4তলা বিল্ডিং, আর পাশাপাশি আমার নানা ভাইয়ের বিল্ডিং ছিল, আর একটা পা ওই বিল্ডিং এর ছাদে। তো একটা পা এই বিল্ডিং এর রেলিং এ, আরেকটা পা ওই বিল্ডিং এর ছাদে। একটা মহিলা মানে মেয়ে আর কি, সুন্দর একটা মেয়ে, এত লম্বা একটা চুল, চুলটা আবার এরকম করে হাতাচ্ছে, বসে বসে আমার নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে। এটাই কি সেই চুলের? হ্যাঁ, সেই চুলটা। এটা পরের দিন দেখলো এরকম করে হাতা মানে আঁচড়াচ্ছে, যেমন নখ গুলা দিয়ে, আঙ্গুর গুলা দিয়ে চুলটা আস্তে আস্তে করে আঁচড়াচ্ছে, আর নানা ভাইয়ের দিকে হালকা করে হাসছে, নানা ভাইয়ের দিকে তাকিয়ে। ওই দিন আবার আমার নানা ভাইয়ের ফ্রেন্ডটা ছিল না। যেটা হয়েছে কি, মানে প্রথম দিন দেখা দেয়নি ফ্রেন্ডটা ছিল বলে, আর ফ্রেন্ডটা দেখতে খারাপ ছিল বলে দেখা যায়নি। আমি একটু শুনতে চাই, এখানে কিছু ঘটনা শুনতে চাই যে আপনার নানা ভাইকে নিশ্চয়ই মানে তিনি আপনি বলেছেন যে দেখতে কিরকম বা কেমন দেখতে পেয়েছিলেন, মানে সেই অভিজ্ঞতা হয়েছে। যিনি চুল আঁচড়া ছিলেন তিনি দেখতে কেমন ছিলেন, বা কি তার চেহারার কোনো বর্ণনা দিয়েছেন কিনা? হ্যাঁ, আমি সেটাই বলছি যে সুন্দর সুন্দর একটা মেয়ে, সাদা রঙের, মানে জামা কাপড় কিছু বোঝা যাচ্ছিল না, জিনিসটা জ্বলছিল। মানে মেয়েটা, মানে যেই জিনিসটা দেখতে পাচ্ছিল, মেয়ে মানুষটা বা যেই শেপটা দেখতে পাচ্ছিল, চেহারাটা বোঝা যাচ্ছিল, বাকিটা বোঝা যাচ্ছিল না। সাদা একটা জিনিস, লাইটিং হচ্ছিল, সাদা ড্রেসের মতো বা সাদা একটা রেডিয়ামের মতো, যে ফেসটা আরো বেশি বোঝা যাচ্ছিল, যে নানা ভাইয়ের দিকে তাকে হাসছে। কোনো ভয়ঙ্কর ফেস না, সুন্দর মেয়ে, লম্বা চুল, চুলটাও কিন্তু একদম নিচ পর্যন্ত গেছে। নানা ভাই যে দেখেছে মেয়েটাকে পুরাপুরি, নানা ভাই দেখেছে। আর নানা ভাই অনেক সাহসী ছিল,
বারান্দায় ঘুমাতো, রাত্রেবেলায় বারান্দায় জেগে থাকতো। তো ওই দিন চুলটাকে ফলো করে আবার দেখে যে পা দুইটা দুই বিল্ডিং এ, মানে আমরা রিল্যাক্স করার সময় যেভাবে পা দুটা সামনে দিয়ে বসি ওইভাবে মেয়েটা এরকম দুইটা বিল্ডিং এ দুইটা পা দিয়ে এভাবে বসে আছে। পাটাও দেখতে পেয়েছে, নর্মাল মানুষের পায়ের মতোই দেখতে পেয়েছে। তো এরকম চুলটা হাতাচ্ছে, নানা ভাই থেকে তাকিয়ে হাসছে। তো এইটা হলো গিয়ে এই জন্য বললাম আসলে ভাই, সেটা হলো যে আমার নানা ভাই বাসাটা যেটা এখন বাসার সামনে, এই ঘটনাটা যেগুলো হতো, এরপর একটা ঘটনা বলবো, সব নারকেল গাছ নিয়ে, সব ঘটনাগুলো নারকেল গাছ। এটা খুব অদ্ভুত ব্যাপার। আমরা শুনেছি পুরান ঢাকা নিয়ে এমনিতে অনেক ইয়ের কথা শুনেছি যে এখানে অনেক ঝামেলা টামেলা আছে, ঝামেলা হয়। আর আরেকটা সেটা হলো গিয়ে আমার নানা ভাইয়ের বাসার বিল্ডিংটাও হন্টেড। আচ্ছা, বিল্ডিংটাও হন্টেড। তো ওইখানে এরকম মানে ছোট করে শুনি, আমরা শুনি। সেটা হলো গিয়ে যে হন্টেডটা যেভাবে হলো গিয়ে, আমার মামার ঘটনাটা বলবো প্লিজ। একদম রিসেন্টলি ঘটেছে এই উইন্টারে। তো উইন্টারে এরকম আমার মামা যেটা আমাকে বললো, আজকেও আমি আমার নানা ভাইয়ের বাসায় গিয়েছিলাম। সো আজকে আবার গিয়ে বললাম যে আমার মামা আবার বলো ঘটনাটা, আমি আজকে ভূতে প্রেমে যাবো, একটু শুনি ঠিক করে। তো এরকম আমরা সবাই যখন সিঁড়ি দিয়ে উঠছি, ও ওইভাবে একদম ডিসক্রাইব করে আমাকে বললো যে এইভাবে এভাবে হয়েছে। তো সেটা হলো গিয়ে এই শীতকালে 2 মাস আগে হয়েছে ঘটনাটা। আমার মামা রেগুলার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো এরকম মাঝরাতে সে উঠেছে, ঘুম থেকে উঠে এরকম নামাজ পড়তে যাবে, অজু টজু করে বাসা থেকে বের হলো। আমরা রাসেল ভাই ফজরের নামাজ শেষ হলে কিন্তু সাথে সাথে ফর্সা হয়ে যায় না, আধা ঘন্টা 40 মিনিট পর হ্যাঁ ফর্সা হয়। তো নামাজ পড়ে নর্মালি যখন অজু করে বাসা থেকে বের হবে, ও না ওই দিন এরকম গেটটা খোলার সাথে সাথে ওর কেমন একটা গা ছমছম একটা ফিলিংস হলো, মনে হলো যে কি যেন একটা শীতকাল, তার মধ্যে গেটটা খোলার সাথে সাথে ওর কাছে ভালো লাগলো না, ও কিছু একটা উপস্থিতি ফিল করতেছে ও। তো ও কিছু মনে না করে অজু করছে, আল্লাহর নাম নিয়ে কি করলো, ও বাসার গেটটা লক করে প্রত্যেকটা সিঁড়ি ক্রস করে মোবাইলের লাইট দিয়ে, সিঁড়ি লাইট গুলো কিন্তু অফ করা ছিল, তো মোবাইলের লাইট দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে গেল, চলে নামাজ পড়তে চলে গেছে। যেটা হলো এখন নামাজ পড়তে আসার সময়, নামাজ পড়তে আসলো যখন, সে আমাদের কেচি গেটটা খুলে, আমি একটু বাসার ডিসক্রিপশনটা দেই, সেটা আমাদের বাসাটা 4 তালা, অনেক পুরানো বাসা। তো বাসাটার প্রথম 2 তালা, অনেক পুরানো বাসা হওয়ার কারণে প্রথম 2 তালার ওই লাইটের প্লাগ পয়েন্ট গুলো ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো ওই প্রথম 2 তালায় কোনো লাইট লাগাতে পারছে না ও, নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো এরকম ও কেচি গেটটা খুলে ঢুকলো, ঢোকার পর প্রথম ফ্লোরটা ক্রস করেছে। প্রথম ফ্লোরটা ক্রস করার পর সেকেন্ড ফ্লোরের সিঁড়িটা তো গোল হয়ে ঘুরে ঘুরে উঠছে, গোল হয়ে যে গোল জায়গাটা, ওখানেও গিয়ে যখন দাঁড়ালো, দাঁড়িয়ে সোজা তাকিয়ে দেখে যে একটা মানে বডি শেপ, কালো একটা বডি শেপ, মাথা নেই। আচ্ছা, সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট এটা যে মাথা নেই। ও কাটা বা এরকম কিছু না, কাটা না, কোনো রক্ত না, কিন্তু মাথাটা নেই। আচ্ছা, একটা মানুষের বডি শেপ। ও যেভাবে আমাকে আজকে বললো যে আমি দেখলাম যে অন্ধকারের মধ্যে কি পরে আছে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হলো যে কালো লম্বা জ্যাকেটের মতো কিছু একটা পরে আছে। তো ও এরকম যখন দেখলো যে ও সিঁড়ির রেলিং এর সাইডে, আর মাথা নেই যে বডিটা, ওটা হলো গিয়ে ওর বাম পাশে ফার্স্টে ও যখন তাকালো দেখলো যে ওই শেপটা ওর দিকে ঘুরলো। রাসেল ভাই, শেপটা যখন আমাদের দিকে ঘুরে, মাথা না থাকলে বডিটা ঘুরলেও তো বোঝা যায়, হালকা করে ওর দিকে ঘুরলো। ঘুরার পর ও এতটা ভয় পেয়েছে, ও ফিল করবে কি, ফিল করার মানে যখন ভয় পাচ্ছে তখনই ওই শেপটা কি করলো, ওর গায়ের সাথে ঘেঁষে বাম পাশ দিয়ে ক্রস করলো। ক্রস করে ও যখন ক্রস করছে, ফুটস্টেপের আওয়াজ পেয়েছে, আমার মামা ফুটস্টেপের আওয়াজ পেয়েছে। ওর সাথে সাথে এক চিৎকারে, সুরাও বলতে পারছিল না, এত ভয় পেয়েছে ও, সুরাটাও ও বলতে পারছিল না, কোনো সুরাই ওর মাথায় আসছিল না। এক চিৎকারে ও উপরে দৌড় দিয়ে চলে গেছে। আর যখন ও উপরে দৌড় দিয়ে চলে যাচ্ছিল, তখন পিছে তাকিয়ে দেখে যে, মানে চলে যাওয়ার আগে পিছে একবার তাকালো যে এটা কে ক্রস করলো আমাকে, এরকম ভয়ঙ্কর একটা জিনিস। পিছে তাকিয়ে দেখে কিছুই নেই,
কিছুই নেই, উপরে দৌড় দিয়ে ও আমার মামি যেটা বললো যে সাধারণত 2টা কলিং বেল বাজায়, ওই দিন মানে আনকাউন্টেবল কলিং বেল বাজাচ্ছিল। আমার মামি খুলতে জাস্ট কয়েক সেকেন্ড, কিন্তু এর মধ্যে অনেকগুলো কলিং বেল বাজিয়ে ফেলেছে। ঢুকে দেখে যে মানে অনেক ঘেমে গেছে ও। তারপর তো 3 দিন ধরে ওর জ্বর। আচ্ছা, 3 দিন ধরে ওর জ্বর। এরপর থেকে রাসেল ভাই, এটা তো রিসেন্ট ঘটনা, এরপর থেকে অনেক কিছুই হচ্ছে। আচ্ছা, আমাদের সঙ্গে আজকে যে গেস্ট উপস্থিত রয়েছেন তিনি মামুন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি অনেক কিছু ফিল করেন, নিজে অনেক কিছু ফিল করতে পারেন। তিনি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে অনেক কিছু জানেন, তার জীবনেও বেশ কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো তিনি এখন শেয়ার করবেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে ব্ল্যাক ম্যাজিক এই ব্যাপারটা আপনি সাপোর্ট করেন না, বা এই ব্যাপারটা তো খুব ভালো কিছু না, আপনি কেন করেন? সেটাও একটা কাহিনী আছে যে কেন করেন। তিনি বলেছিলেন যে সেটা তার কাছ থেকে শুনবো। সো মামুন, আপনাকে আমি আবারও মানে সবাইকে একটু জানতে চাচ্ছি, আপনি ব্ল্যাক ম্যাজিক সাপোর্ট করেন না, যে ব্ল্যাক ম্যাজিক করা উচিত বা এরকম কিছু, তারপরে আপনি কাজটা কেন করেন? জি, আসলে আমি ব্ল্যাক ম্যাজিক আমি প্রথম থেকে শুরু থেকেই মানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এইসব সম্পর্কিত মানে বিষয়ে খুব মানে অতটা সাপোর্টেড ছিলাম না। যখন আমি মানে কেন এটা সাপোর্টেড হচ্ছে তা বলতেছি যে আমার মা খুবই ধার্মিক একজন মানুষ। উনি সবসময় এইসব খারাপ কাজ থেকে সবসময় দূরে থাকতে চান, আজীবন থাকবেন আশা করি। যে এই উনাকে কিছুদিন মানে জাস্ট অনেক আগে থেকে উনাকে মানে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক দিয়ে নষ্ট করা হয়েছিল। যেমন নষ্ট করে কি, আমি আপনাকে বলছি রাসেল ভাই শুরুতেই, মানে প্রথমে বলছিলাম যে কিভাবে উনাকে নষ্ট করেছে। উনাকে কলিজা আর ওনার পাকস্থলী নষ্ট করার জন্য, যদি ওনার কলিজা নষ্ট করে ফেলানো যায় তাহলে উনি ব্লাড ক্যান্সারে ভুগে শেষ পর্যন্ত মারা যাবে, এমন ঠিক করা হয়েছিল। কিন্তু পরে যখন এটা যখন জানতে পারছে সবাই যে এরকম কিছু করা হয়েছে, তখন এটাকে রিমুভ করার জন্য অনেক ব্যবস্থা নেই। কিন্তু আমি নিজের থেকে জানতেছিলাম কেন এটা করা হলো, কারা করলো এবং কিসের জন্য করলো, তা জানার জন্য অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকটা শিখি। ওকে, সো আজকে আপনার যে সমস্ত ঘটনা রয়েছে সেই ঘটনার মধ্যে আমরা প্রথম কোন ঘটনাটি শুনবো আর কি? জি, আজকে আমি প্রথম যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে বসুন্ধরায় থাকি, তো আমার বসুন্ধরা আমার রিসেন্টলি একটা ফ্রেন্ড হয়েছে, আমার নতুন একটা ফ্রেন্ড একজনের সাথে সম্পর্ক হয়েছে। তো ওর বাসায় কিছু সমস্যা হচ্ছে ওর ভাইয়ের ছেলে মেয়ের সাথে, ওই ঘটনাটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি। আমরা মুসলমান জাতি, তো মুসলমান জাতি হিসাবে আমরা খুবই গর্ববোধ করি, কারণ আমাদের ধর্মটা আসলে খুব সত্য এবং পবিত্র একটা ধর্ম। তো এই ধর্মের যদি কোনো নবজাতক শিশু জন্ম হয়, আমরা মুসলমানের দিক থেকে আমরা তাদের আজান দেই বা তারা যেন ঠিকঠাক মতো বেড়ে ওঠে, এর জন্য তাদের দোয়া কামনা করি। তো আমার বসুন্ধরা যে নতুন যে বন্ধুটা হয়েছে, ওর ভাইয়ের একটা ছেলে আর একটা মেয়ে, তাদের জন্ম হয় হসপিটালটার নাম বলতে চাচ্ছি না। তো হসপিটালে যখন ওদের জন্ম হয়, তখন থেকে ওরা মানে খারাপ পেতাত্তার পজেস্ট সেটা কিভাবে ধরা পড়ে, ওরা যখন ওদের একজনের বয়স, ভাইয়ের বয়স, ছেলেটার বয়স হলো 5 বছর আর মেয়েটার বয়স হলো 6 বছর। তো মেয়ে মানে দুই বাচ্চার যে মা বাবা সেটা জানতে পারে কিভাবে, ওরা যে মানে খুব পজেস্ট হয়ে গেছে এটা কিভাবে জানতে পারে, সেটা হচ্ছে বাচ্চাটা ছেলেটার বয়স 5 বছর। তো একটা 5 বছর ছেলে সব সময় কেন অন্যান্য ছেলের থেকে এত অস্বাভাবিক আচরণ করে? অস্বাভাবিক আচরণের ভিতর কেমন, ছেলেটা সবসময় চুপচাপ থাকে। একটা ছেলে চুপচাপ থাকবে এটা স্বাভাবিক, একটা পরিমাণ আছে, কিন্তু সে পরিমাণ থেকে খুব চুপচাপ থাকে এবং সবসময় একদিকে ধ্যান করে থাকে, কে জন তাকে কিছু একটা বলছে, সে তার দিকে তাকে হাসছে এটা। আর বাচ্চা মেয়েটা খুবই চঞ্চল কি, যেমন খুবই মানে সে এমন 6 বছর একটা বয়স বাচ্চাটার, মেয়েটার, সে ওয়ার্ড্রোব উপর থেকে লাফ দেয়। আর মেয়েটা আরেকটা সমস্যা হচ্ছে, মেয়েটা সবসময় কাঁচা মাংস খায়, রক্ত এসব খেতে খুব পছন্দ করে। এটা তার মা জানতে পারছে। সে একদিন যখন তার বাবা বাজার থেকে মাছ এনে আর মাংস এনে রাখছে পাকঘরে,
তো বাসার কাজের বুয়া দেখছে যে মেয়েটা কাঁচা মাংস, মুরগির কাঁচা মাংস খাচ্ছে এবং সে মাত্র রক্ত খাচ্ছে। তখন সেটা তার বাবা মাকে জানায়। জানানোর পরে তার বাবা মা সে মেয়েটার সাইকোলজি ট্রিটমেন্ট করায়। 4 মাস সাইকোলজি ট্রিটমেন্ট করার পর কোনো ইমপ্রুভ না হওয়ার পরে শেষ পর্যন্ত তার বাবা মা খুবই হতাশ। এখন ছেলেটার ঘটনা আসি। ছেলেটা যেহেতু খুবই শান্ত, সে নিয়মিত প্রতিদিনের মতো গোসল করতে যায়। একটা বাচ্চা 5 বছরের ছেলে যদি গোসল করতে যায় সর্বোচ্চ 10-15 মিনিট অথবা আধা ঘন্টা বেরিয়ে আসবে, কিন্তু সে যদি গোসল করতে ঢুকে সর্বোচ্চ 3 ঘন্টা, এমনকি 4 ঘন্টা পর্যন্ত সে বাথরুমে থাকে। এমনকি একদিন এরকম সে তার মা বাথরুমের দরজা নক করে বলছে যে তুই এতক্ষণ বাথরুমে কি করস? বলছে না মা, আমি ছোট্ট একটা বাচ্চার সাথে খেলতেছি। তো ছোট বাচ্চা, তুই তো একা ঢুকলি? না আম্মু, আমার এখানে একটা ছোট্ট একটা বন্ধু আছে, আমি ছোট বন্ধুর সাথে সবসময় খেলি। তো মা মনে করছে যে কিছু একটা খেলা করতেছে, বাচ্চা মানুষ বাথরুমে রয়েছে। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একই কারণ দেখালো। তো মা তো স্বভাবত রেগে যাবে যে বাচ্চা এরকম 4 ঘন্টা করে পানির ভিতর পানি ছিনতেছে, তা তো সমস্যা হবে পরে। সে একদিন রাগ করে মা যখন বাথরুমের দরজা জোরে লাথি দেয়, দরজাটা খুলে যায়। তখন দেখা যায় বাচ্চাটা কোমর থেকে 4-5 ফুট উপরে ভাসতেছে। আর তখনই চিল্লানো হচ্ছে মা, ছোট বাবুটা ব্যথা পাবে বলে। আর তখনই বাচ্চাটা উপর থেকে পড়ে যায়, সে হাতে খুবই ব্যথা পায়। এইভাবে এরকম করে দিন যাচ্ছে। তো আমার যে ফ্রেন্ডের সাথে নতুন পরিচয় ছিল, সে একদিন মাঠে আসছে, আমি তাকে দেখে খুব খারাপ লাগছে যে কেন ওই খুবই চিন্তার ভিতর আছে। আমার খুব খারাপ লাগছে। আমি জিজ্ঞাসা করছে সমস্যাটা কি? তোমার যে দেখ ভাই, আমার এরকম বাসায় সমস্যা, বল কি করি। আমার এক ভাইয়ের 2টা বাচ্চা, তাতে এরকম যদি সমস্যা হয়, ভাইও প্রায় মনটা খুবই খারাপ। তো ওই জানতো যে আমি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কিছু জানি, আবার এই সম্পর্কে কিছু একটা ধারণা, আমার ভালোই ধারণা আছে। তো আমাকে বল যে ভাই তুই যদি বিষয়টা দেখবি। আচ্ছা ঠিক আছে, তোর বাসায় যাওয়া যায়। তো রাসেল ভাই, আমি যে ব্লকটার কথা কি বলা যাবে? না, আমরা কোনো স্পেসিফিক কোনো জায়গার নাম বলবো না। তো ফ্রেন্ডটা যে জায়গার বাসা, সে জায়গা আমি একদিন যাই। যাওয়ার পরে ওর ভাই আর ভাবি আমাকে বলে যে সমস্যার কথাটা। তখন আমি বলি যে ভাইয়া, একদিন আপনারা ওর ঘরে একটা হ্যান্ডি ক্যামেরা রেখে দেন, দেখেন কি ভিডিওটা হয়, কি হয়, আমি ওটা দেখতে যাচ্ছি। সব ঘটনা শোনার পরে তোমরা ওরকম সেদিন রাত্রে কাজটা করে। তো সেদিন দেখা যাচ্ছে যে ছেলেটা উপরের দিকে তাকিয়ে কার সাথে যেন কি কথা বলছে, তারে বলতেছে তুমি এখন চলে যাও, এমন তার হাতের ভঙ্গি ইশারা, তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আর মেয়েটা হামাগুড়িতে একবার বারান্দায় যাচ্ছে, 10 মিনিট পর আবার আসছে, আবার বিছনায় শুচ্ছে, আবার বারান্দায় যাচ্ছে, এইভাবে এরকম ঘোরাঘুরি করার পরে রাত্রে পরের দিন আমাকে ভিডিওটা দেখে, আমি দেখে বলছে ভাইয়া ওদের নিশ্চয়ই কোনো পজেস্ট হয়েছে, ওদের কোনো সমস্যা আছে, ওদেরকে মেন্টাল ট্রিটমেন্ট না, ওদেরকে এইভাবে ট্রিটমেন্টটা করান, যে ফকির টকির দেখান বা কোনো হুজুর দেখান, এরকম কিছু একটা। তো আমার কথা শুনে ভাই আর ভাবি তার 3 দিন পরে বাচ্চা 2টাকে নিয়ে গ্রামে চলে যায়। গ্রামে যাওয়ার পরে ওরা দুপুর দিকে রওনা দেয়। আমার ফ্রেন্ড ইনস্ট্যান্টলি এখনো ভূত FM শুনছে, ওই জানে যে আমি আজকে ওদের ঘটনাটা বলবো। তো ওই আজকে শুনছে ওরা। ওদের গ্রামটা হলো পাবনা শহরে ওদেরই বাড়িটা। তো আমার তখন ফ্রেন্ড, তার ভাই ভাবি আর বাচ্চা 2টা সব গ্রামে চলে যায়। গ্রামে ওদের পৌঁছাতে রাত 8টা বাজে। ওরা রাতের খাবার টাবার শেষ করে 11টার সময় ঘুমাতে চলে যায়। তো বাচ্চা 2টা আলাদা রুমে চলে যায়, ভাই আর ভাবি অন্য এক রুমে যায়। তো ভাবি কি মনে করে 10 মিনিট পরে আবার ওই রুমে যায়, দেখে বাচ্চা 2টা রুমে নেই। তখন ভাইও ভয় পায়, ভাবিও ভয় পায়। সারা ঘর খোঁজ করা হয়, সারা বাড়ি খোঁজ করা হয়, কি পাওয়া যায় না। পরের দিন ভোরবেলা ওদের বাড়ির এক কাজের লোক দেখে যে ওদের বাড়ি থেকে একটু দূরেই, ওদের বাড়িটা একটু ওরা যে এলাকা বাড়িটা করছে একটু গ্রাম বাড়িটা, ওদের বাড়ি থেকে একটু দূরে একটা শ্যাওলা গাছ ছিল। তো ওদের বাড়ির কাজের লোকটা দেখে বাচ্চা 2টা শ্যাওলা গাছের উপরে পা দুলাইতেছে, কোনো কিছু না ধরে একদম ফ্রিলি ভাবে একটা মানুষ যেরকম পা দুলায়, বাচ্চা 2টা পা দুলাচ্ছে। অনেক কষ্ট করে তাদের নিচে নামানো হয়েছে। নিচে নামানো হওয়ার পরে এখন তাদের ট্রিটমেন্ট চলতেছে। ওদের কাছে দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আর আমাকে বলা হয়েছিল যে আমি যেন এইটা কাজটা করি, আমি যতটুকু পারি, কিন্তু আমি ভাইয়া কাজটা করতে চাই না। কারণ যারা এইসব কাজগুলো করতে যায়
আমি যদি ওদের হেল্প করতে যাই, কিন্তু ওদের সাথে যারা আছে তারা আমাকে ছাড়বে না। আমাকে যদি কোন একটা ওয়ে পায়, তাহলে ওই যেদিন আমাকে ধরবে ওই দিন আমার শেষ দিন। এর জন্য আমি জাস্ট এতটুকু হেল্প করছি যে ওদের এইভাবে ট্রিটমেন্টটা এইভাবে করা। এখন ওরা ট্রিটমেন্ট চলতেছে ওদের। এখন আমি যতটুকু শুনতে পারছি যে ওদের বেঁধে ট্রিটমেন্ট করা হইতেছে, কারণ ওরা যখন ট্রিটমেন্ট শুরু হয় তখন এমনও হয়েছে যে মোটা কাঠ দিয়ে তৈরি খাট ওরা ওইটা টাইনা দুজনের টাইনে নিয়ে আসে দরজা পর্যন্ত বেরিয়ে যাওয়ার জন্য। এভাবে ট্রিটমেন্ট গুলো চলতেছে। আশা করি আল্লাহর রহমতে ওরা সুস্থ হয়ে যাবে। আর মুসলমানদের ভাইদের বলতেছে যে আপনাদের কাছে রিকোয়েস্ট যে জন্মের সময় অন্তত যেখানে জন্ম হোক, জন্মের পরপর সর্বোচ্চ 3 মিনিট অথবা 5 মিনিটের ভিতর ছেলে হলে জোরে কানের কাছে আজান দিবেন, জোরে আজান দিবেন, আর মেয়ে হলে কানের কাছে আস্তে আস্তে আজান দিবেন, যেন তারা ইসলামিক ভাবে প্রোটেক্টেড হয়, ফেরেশতারা তাদের জন্য প্রোটেক্ট করতে পারে। আমাদের কোরআন শরীফেও আছে, অনেক জায়গায় আছে। আমি বড় বড় হুজুরদের কাছে শুনছি, যদি কোনো বাচ্চার কাছে যদি কানে যেরকম আজান দেওয়া হয়, সে বাচ্চারা বিভিন্ন রকম খারাপ ইসের থেকে দূরে থাকে, এবং যতদিন পর্যন্ত তারা শাহবালক না হয়, বুঝতে না পারে ভালো মন্দ, ততদিন মধ্যে আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তাদের রক্ষা করে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে যে ঘটনাগুলি শেয়ার করবো, এটা আমার ফ্যামিলিতে অনেক বছর ধরে ঘটে চলছে, এবং ইটস এ ভেরি উইয়ার্ড স্টোরি, অ্যান্ড সিন্স ইটস উইয়ার্ড আই ডিসাইডেড টু শেয়ার দিস উইথ এভরিওয়ান। প্রথমে বলে দিচ্ছি যে এই ঘটনাটি যেহেতু ফ্যামিলির একটা ঘটনা, আর অনেক বছর ধরে চলে আসছে আর চলছে এখনো, তো আমার ফ্যামিলি থেকে পারমিশন নিতে হয় টু শেয়ার দিস। প্রথমে অনেক মানা করা হয় যে এই ঘটনাটি যখনই শেয়ার করা হয় কারোর সাথে, তখনই সে মানুষ ফ্যামিলিতে একটা বিপদ আসে বা তোমার উপর একটা বিপদ আসবে। তো আমি তখন আম্মুকে অনেক বুঝাই, তখন আম্মু অনেক বুঝানোর পরে সে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু কিছু রিচুয়াল আছে, দোয়া করতে হয়, অনেক কিছু করতে হয়, ওগুলো করার পরে আমি যখন তোমাকে বলবো যে তুমি এটা ঘটনাটি পাঠাবা, তখনই তুমি পাঠাবা, তখনই তুমি এই ঘটনাটা তোমার মুখ দিয়ে বের করবে। এর আগে যদি তুমি করো তোমার প্রবলেমস হবে। যেটা হয়, আই এম আ টিনেজার এবং আই এম প্রিটি স্পয়েলড, এন্ড আই নেভার বিলিভড ইন দিস, আমি করিও না, মানে একটু করি, বেশি না। হোয়াট হ্যাপেন ওয়াজ, আমি আগে ঘটনাটি 2 সপ্তাহ আগে রেকর্ড করে আমি ওটা কেন জানি পাঠাইনি, ড্রাফটসে রেখে দিয়েছিলাম আমার মেলে। পরে যেটা হয়, আমি সাথে পরের দিন বাথরুমে যাই, এবং বাথরুমে যাওয়ার পরে আই ওয়াজ ওয়াশিং মাই ফেস, অ্যান্ড আমি ফেসটা ওয়াশ করার পরে আমি চোখ খুলে মুছতে আমি আমার স্পেক্স পরে পিছনে তাকিয়ে দেখি যে আমার দাদা, আমার বাবার দাদা, সে আউট অফ নোওয়্যার আমার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড আইভ নেভার সিন হিম, আইভ জাস্ট সিন হিজ পিকচার, যেটা আমার বাসায় টাঙানো আছে। তো আমার না বুকে ধরপড় করা শুরু করলো যে ইনি তো আমার জন্মের অনেক আগে মারা গেছে, সে আমার সামনে কি করছে। তখন সে আমাকে জোরে একটা গালে থাপ্পড় মেরে আমাকে বলে, আর করবি কখনো? করে আমি চোখ যতক্ষণে খুলবো, জোরে থাপ্পড়টা মারার পর আমি চোখ যতক্ষণে খুলবো, হি ইজ গন ফ্রম দেয়ার। আর আমি অনেক ভয় পেয়ে যাই। এরপরে আমার জ্বর আসে 2 সপ্তাহ ধরে। আই এম রিয়েলি সেকেন্ড। আমার মাকে আমি যখন এই ঘটনাটি বলি, আমার মা তখন আমাকে বলে, তুমি কি বাই এনি চান্স এই ঘটনাটি তুমি শেয়ার করেছো কারোর সাথে? আমি মুখ দিয়ে বের করেছো? তখন আমি বলছি জি মা, আমি এরকম এটা রেকর্ড করে ড্রাফটসে রেখে দিয়েছি। তখন আমার মা বলে যে তোমাকে আমি মানা করেছি, তুমি কেন এটা করো? তোমাকে বলেছি প্রবলেম আছে বলে এটা বলেছি যে এখন শেয়ার করো না জিনিসটা, আমি যখন বলবো করতে তখন করবা। এরপরে আমার মা যা দোয়া দুরুদ সব যেগুলো করার দরকার ওগুলো করেছে, করার পরে এখন আই ক্যান শেয়ার দিস স্টোরি উইথ ইউ। সো এটা আমার মার অনুযায়ী ছিল যে যেটাই ছিল, উনি আমার দাদার রূপে নিয়ে এসে আমাকে এরকম মারে, বিকজ আমি অমান্য করেছি। আমার ফ্যামিলিতে পরে একটা বিপদও আসে। যাই হোক, এগিয়ে যাই। আমি ডেট ধরে ঘটনা শুরু করি। 1920s এর দিকে আমার নানির আম্মু, তার নাম হচ্ছে জুলেখা বানু, she got married, her age was 13। তো জুলেখা বানুর আম্মু ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, যেটার কারণে একটা পর্যায়ে প্র্যাকটিস করতে 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 she died. So she was brought up by her colors. তো বিয়ে হওয়ার পরে she moved somewhere
একটা জেলাতে, আমি নাম বলতে চাচ্ছি না। এরপরে যেটা হয় ওখানে she got pregnant, so her I think 6th month চলছে প্রেগনেন্সি। সে রুমে যায়, একটা যে রাত্রেবেলায় একটা শব্দ শুনে, যেটা তার নাম ধরে ডাকে। 5 বার নামটা ডাকার পরে সে উঠে সে রুমের মধ্যে যায়, মানে রুম থেকে বের হয়ে অন্ধকার একটা করিডোরের ভিতরে যায় এবং she saw something shadowy তার সামনে দিয়ে পাস করে চলে যাচ্ছে। এরপরে she fainted, আর তার কিছু মনে নেই। এরপর থেকে আসল ঘটনাটি শুরু হয়। তার ঠিক 3 দিন পরে she had a মিসক্যারেজটা হওয়ার পরে she started acting weird. তার যে বাচ্চা মারা গিয়েছে তার কোনো দুঃখ নেই যে তার এরকম 6 মাসের বেবিটা মিসক্যারেজ হলো, সে কান্দেও নেই, সে খুব হেসেছে, she was okay, she was normal। তো সবাই একটু চমকে যায় যে এরকম কেন হচ্ছে। পরে প্রত্যেকদিন রাতে তার হাজবেন্ড টের পেত যে একটা পর্যায়ে she doesn't sleep beside him, সে চলে যায় কই জানি। এরকম করতে 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 একদিন হাজবেন্ড ডিসাইড করলো যে সে ফলো করবে। তার ওয়াইফ জুলেখা বানুকে ফলো করে সে দেখতে পারে যে সে একটা রুমের মধ্যে যায় যেখানে একটা পেন্টাগ্রাম আঁকা, অনেক কিছু আঁকা টাকা, শি ইজ প্র্যাকটিসিং ব্ল্যাক ম্যাজিক। তো তখনকার দিনে এগুলা অনেক মানুষ জানতো যে করা হয়, তো সে খুব ভয় পেয়ে যায়। আর সিন্স হি ওয়াজ হার হাজবেন্ড, সে আর তাকে হার্ট করেনি। সে বলছে যা দেখেছো জাস্ট ফরগেট ইট, যে আমি এরকম করছি, কাউকে বলো না। হাজবেন্ড কিছু বলেনি, বিকজ হি ইউজড টু লাভ জুলেখা বানু আ লট, অনেক ভালোবাসতো তাকে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে হাজবেন্ড বলে যে তুমি এটা করতে পারবে না, তোমার স্টপ করতে হবে। তাকে যখন আটকে দিত ব্ল্যাক ম্যাজিক করা, তাকে এটা প্র্যাকটিস যখন করতে না দেওয়া হতো, দেখা যেত যে সে অনেক সিক হয়ে পড়তো, নট অনলি মেন্টালি, ফিজিক্যালিও। তো শি হ্যাড নো অপশন, তার এটা করতেই হবে টু সার্ভাইভ প্রপারলি। তো একটা পর্যায়ে শি গট প্রেগনেন্ট অ্যাগেন, এবং এবার যেটা হয় তার বাচ্চাটা হওয়ার পরে একদিন ঠিক 40 দিনের মাথায়, যেদিন 40 ডেজ হয় বাচ্চাটায়, সেদিন সে বাচ্চাটা নেই, কোথাও নেই, জুলেখা বানু নেই, বাচ্চাটা নেই। তো হাজবেন্ডটা অনেক ভয় পেয়ে যায় যে বাচ্চাটা কই গেল। তো তার মাথায় কেন জানে আসে, সেই রুমটা গিয়ে দেখে যে জুলেখা বানু তার নিজের বাচ্চাকে বলি দিয়ে দেয়। এরকম সে 3 থেকে 4 বার করে। তো 5th টাইম আমার নানি জন্মায়। তো এবার সে ডিসিশন নিল যে জানে যে জুলেখা বানু এরকম বাচ্চা বলি দিয়ে দেয়। তো সে তার বাচ্চাটা সে কি করলো, বেবিটা হওয়ার সাথে সাথে পরদিনই তার কাজিনদের কাছে পাঠিয়ে দিল, তার ফ্যামিলির দিকে পাঠিয়ে দিল। ওখানে এই বেবিটা ছিল। ঠিক 40 দিনের মাথায় জুলেখা বানু ধরপড় করা শুরু করলো যে না, বাচ্চাটা কোথায়, আমার দরকার, আজকে দরকার, আমার খুব দরকার। তো সেদিন সে বলি দিতে পারেনি বাচ্চাটাকে, যেটা হওয়ার পরে ও রিলি সিক এন্ড মেন্টালি সিক হয়ে পড়া শুরু করে। তারপর যেটা হয়, এই ঘটনা ঘটার পরে অনেক বছর হয়, প্রায় জুলেখা বানুর হাজবেন্ড আমার নানি বাবা তার সাথে দেখা করতে যেত, তার নানির সাথে, কিন্তু কখনো নানি এরকম বাচ্চার সাথে মানে মায়ের সাথে দেখা করতে যেত না। তো ওদের অনেক ভাই বোন হয়, একটাও তাদের মায়ের সাথে দেখা করে কখনো তাদেরকে দেখেনি। তাদেরকে হওয়ার সাথে সাথেই পাঠিয়ে দেওয়া হতো তাদের বাবার সাইডের বাসায়, ওখানেই তারা থাকতো এবং তাদের টেক কেয়ার করা হতো এবং বড় হচ্ছিল। তো এরকম করতে করতে অনেক বছর যায়। আমার নানির বয়স তখন 12 হবে, 1 বছর পরে তার বিয়ে। তো সে ডিসিশন নিল যে সে আসে তার মায়ের সাথে কিছু টাইম স্পেন্ড করবে। তো আসার পরে সে তার মায়ের সাথে কথা বলে দেখে যে সে টোটালি মানে সিক, মেন্টালি সিক, এন্ড সে এখনো প্র্যাকটিস করে, বাচ্চা বলি দেওয়ার ট্রাই করে ফ্যামিলির ভিতরে। তো সে ভয় পেয়ে যায় যে নিজের মা এরকম কেমনে হতে পারে। তখন সে বলে যে তোমার প্র্যাকটিস করতে হবে, আসো তোমাকে আমি শিখাই, তুমি আমার ফ্যামিলির প্রথম মেয়ে, আমি চাই তুমি শিখো। তো আমার নানি অবুঝ ছিল তখন, সে ভাবছে যে আমার মা আমাকে শিখাতে চাচ্ছে, আমি শিখি। তো বাবা এন্ড টাইমে যখন শিখাতে যাবে তার বাবাটা তাকে স্টপ করে, যে কারণে সে শিখা হয়নি। পরে যেটা হয় যে she gets married প্রায় সাম টাইম অ্যারাউন্ড 1935 এর দিকে she gets married। তো বিয়ে হওয়ার পরে যেটা হয়, 1 বছর পরে my nanny gave birth to this baby, অ্যান্ড বাচ্চাটা এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি, তো নানা মানে আমার নানির বাবা ভাবে যে এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি, সমস্যা নিয়ে এবার হয়তো বাচ্চা তো হয়েছে, এখানে তো সে থাকতে পারবে। সেম কাহিনী, 40 দিনের মাথায় বাচ্চা নেই, জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দেয়।
এভরি টাইম জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দিচ্ছে। এরপরে আর বাচ্চা নিয়ে কিছু করা হয়নি। আমার নানি আমার বড় খালাকে জন্ম দেয়। 1955 আমার বড় খালা হয় এবং এরপরে 1955 এর দিকে জুলেখা বানু ওয়াজ স্টিল অ্যালাইভ এবং যেটা হয় সে গায়েব হয়ে যায়। একদিন রাত্রিবেলায় তাকে বেডরুমে ঢুকে দেখে নেই, সে গায়েব হয়ে যায়। তো বড় খালা বড় হয়, অনেক বড় হয়, তার বিয়ে হয়, তখন সবাই রিউম করে নেয় যে সে নানি আম্মু মারা গেছে। তো বড় খালার ফার্স্ট বেবিটা যখন হয় তখন ফ্যামিলিতে সবাই খুব খুশি, হ্যাঁ এরকম ফ্যামিলির প্রথম ছেলে হয়েছে, এখন তাকে টেক কেয়ার, সবাই খুব টেক কেয়ার করছে। এখন বাসা ভর্তি মানুষ, এটা আমার বড় খালার বাসায় শ্বশুর বাড়িতে। আমার নানি তখন ওখানে থাকছিল। তো সবাই ওখানে থাকার পরে ওরা এরকম বেবি টেবি আদর করছে। তো 40th ডের মাথায় যেটা হয় বাচ্চাটা গায়েব, কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না। যে রাত্রিবেলায় হঠাৎ করে কি জানি বাচ্চাটা, মানে কেউ টেরও পায়নি যে আমার খালার পাশে থেকে বাচ্চাটাকে যেন নিয়ে গেছে। কেউ খুঁজে পাচ্ছে না। পরে দেখা যায় যে বাথরুমে ভিতর দিকে দরজা আটকানো, দরজা খুলে দেখে যে বাচ্চাটা বালতির ভিতরে পড়া, মানে মৃত বাচ্চা। আমার নানা খুব ভয় পেয়ে যায়। সেভাবে এটা কি হলো, এটা তো সম্ভব হওয়ার কোনো কথা না, কারণ বাথরুমের একটা দরজা, আর কি এরকম 40 দিনের বাচ্চাটাকে এরকম বালতির ভিতরে মেরে ফেলবে। তারপর যেটা হয় আমার বড় খালার দ্বিতীয় বাচ্চাটা হয়। 40 দিনের ঠিক মাথায় বেবিটা গায়েব, নেই, কোথাও কেউ খুঁজে পাচ্ছে না। এবার তাকে পায় ময়লার বালতিতে, কে মানে খামচি মেরেছে, বুকে বাড়ি মেরেছে, এই জন্য তার পিছনে মানে বোঝা যাচ্ছে যে ওকে 5 আঙ্গুলের দাগ ছিল এবং তাকে ময়লার বালতির ভিতরে পাওয়া হয়। এবার আমার মেজো খালার ঘটনা, তার যখন বেবি হয়, মানে তখন আমার নানি কেন জানি, যেহেতু সে জানতো এইসব জিনিস, তখন তার মাথায় কেন জানি খটকা লাগলো যে হোয়াট ইফ এই কারণে এটা হচ্ছে। তো 40 ডের মাথায় আবার আমার নানি আবার ঘুমায়নি, সে সারা রাত ডিসিশন নিল সে জাগনা থাকবে এবং দেখবে কি হয়। হোয়াট হ্যাপেন ওয়াজ সে জাগনা, সে বসে আছে, সে ওয়েট করছে যে কখন কি হয়। সে দেখে, সে প্রিটেন্ড করছে সে ঘুমাচ্ছে, রাত 3টা বা 2টার মাঝখানে একটা শ্যাডো টাইপের কিছু একটা রুমের ভিতরে এন্টার করলো এবং বাচ্চার দিকে এগিয়ে আসলো। তখন আমার নানি সাথে সাথে দোয়া দৌড় পড়া শুরু করে উপরে উঠে বসে পড়লো। তখন দেখে যে শ্যাডোটা চলে গেল। এরপরে দেখে যে এই বিপদটা বাচ্চাটার উপরে খালি 40 দিনের মাথায় আসে, তারপরে আর এরকম কোনো প্রবলেম হয়নি। এরপরে যেটা হয় ফ্যামিলির এভরি ইয়ার ফ্যামিলিতে যখনই বাচ্চা হয় 40 দিনের মাথায় বাচ্চাটাকে অনেক মানে দোয়া দুরু তাবিজ যা আছে সব ভয়ে প্রোটেকশন দেওয়া হয়, বিকজ এই 40টা ডেজ অনেক খুশি হয়, অনেক বেশি খুশি হয় বাচ্চাটার জন্য। তো এরপর খালা গেল। এবার হচ্ছে আমাদের জেনারেশনের কথা। আমার বড় খালার মেয়ে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তার যখন বেবি হয় লাস্ট ইয়ার, তার বেবি হওয়ার পরে যেটা হয় যে আমার নানি ছিল না, তখন সে একটু দেশের বাইরে ছিল। তো আমার খালারা ওরা সবাই না কমপ্লিটলি ব্যাপারটা এত বছর যখন ঘটেনি ভুলে যায় যে আজকে ঠিক আছে 40 days whatever, আর এটা তো হয় না। তো হোয়াট হ্যাপেন ওয়াজ তার বেবিটা এরকম আসলো, আসার পরে সে 30 এবার 40 দিনের মাথায় হয়নি, এবার 30 দিনের মাথায় বেবিটাকে সে তার কোলে আসো। সে তার আগে একটা ঘটনা বলে নিয়েছি। তো জুলেখা বানুর একটা ছবি আছে, যে ছবিটা আমাদের বাসায় টাঙ্গানো, মানে আমার নানির বাড়িতে একটা ফ্রেমের মধ্যে আছে। তো ওটা আমরা সবাই দেখেছি। তো আমার কাজিনরা যেহেতু চোখের সামনে থাকে, আমরা কখনো ওরকম ভাবে দেখি, আমরা প্রত্যেকদিন প্রায় নানির বাড়ি যখনই যাই আমরা ছবিটা দেখি, কিন্তু আমরা কখনো ওরকম জানি যেটা নানির আম্মু বা কোনো কিছু একটা থাকে না যে সাবকনশিয়াস মাইন্ডে ছবিটা থাকে, বাট ইউ ডোন্ট নো দেখি, এটা আমাদের সবার মাথার মধ্যে একটু ছিল। তো হোয়াট হ্যাপেন ওয়াজ বেবিটা, আমরা তখন কেউ ফ্যামিলি এই ঘটনাটা জানতাম না যে আমাদের ফ্যামিলিতে এরকম আছে। তোমার কাজিনের যখন বেবিটা হয়, বেবিটা হওয়ার পরে 30 দিনের মাথায় সে বেবিটাকে নিয়ে আদর করে ঘুমাচ্ছে, তিনি জাগনা, বেবিটাও জাগনা। তো রাত 2টোর সময় তার শুয়ে আছে, এমন সময় অন্ধকার রুমের মধ্যে সে টের পেল কেউ একজন এন্টার করেছে। তো সে ভয় পেয়ে গেছে, এটা কি হলো, এটা কি হলো। সে টের পেল যে ওই জিনিসটা আসলো, একটা শ্যাডোর মতন সামথিং আসলো রুমের মধ্যে। আসার পরে বেবিটার কাছে আসলো। তো সে ভয় পেয়ে গেছে, দেখি যেটা মানুষ না, মানুষ হলে জিনিস হেঁটে আসছে, এটা ফ্লোট করে আসছে।
সে তখন সাথে সাথে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে সে দোয়া দরুদ পড়া শুরু করে, যে মোমেন্টে দোয়া দরুদ পড়া শুরু করছে সেই জিনিসটা একটু এগিয়ে এগিয়ে চলে পিছনে ব্যাক করছে। তো সে তার বেবি, তার হাজবেন্ডটা পাশে ছিল, তো সে খুব সাহসী আমার কাজিন, সে উঠে অন্ধকারে একটু লাইট আছে ওখানে দৌড় মারে, দেখছি জিনিসটা ভেসে ভেসে যাচ্ছে পুরা কালো। বা তার মনে হলো যে সাইড ফেস থেকে একটা মহিলাকে দেখলো সে, আর এটা বেশ বয়স্ক একটা মহিলা, কিন্তু তার মনে হলো যে সে মহিলাটাকে চিনে। কিন্তু মহিলা চিনলে এটা ব্যাপার না, মহিলাটা কেন এমনি ভেসে ভেসে চলে গেল, সে খুব ভয় পেয়ে যায়। এবং when she comes back রুমের মধ্যে দেখে যে তার বেবিটার সাইডে একটা খামচি আছে। তারপর যেটা তার ভয় লাগে যে এটা কি হলো, বেবিটা একটা খামচি পেলো, এটা কেমনে হলো। আচ্ছা, সে ভাবলো আছে ঠিক আছে বেবিটা আমি যে আমার হাতের খামচি লাগলো, বাট তখন সে দোয়া দরুদ পড়ে নানিকে বলবে, সে কাউকে এই কথাটা বলার আগে সে তার নানিকে বলতে চেয়েছে। ওটা জানে যে আমাদের নানি এরকম জিন টিন করে বা এসব জিনিস জানে, তো তাকে আগে বলাটা ভালো হবে। তো সেদিন রাতে সে ঘুমায়, দোয়া দরুদ করে যখন ঘুমিয়ে যায় তখন সে স্বপ্নে দেখে যে সেই মহিলাটা যার সাইড ফেসটা সে দেখে, ওই মহিলাটা তার স্বপ্নে এসে বলছে যে তুই এই বাচ্চাটা কয়দিন বাঁচিয়ে রাখতে পারবি, আমি আসবো এবং তোর বাচ্চাকে নিয়ে যাব, তুই দেখিস আমি নিয়ে যাব, আমার দরকারি বাচ্চাটাকে আমি নিয়ে যাব, আর যতবার তোরা বাচ্চা দিবি আমি নিয়ে যাব, এটা বলে। তো সে খুব ভয় পেয়ে যায়। ইট ওয়াজ লাইক আ ভেরি ব্যাড নাইটমেয়ার। সে উঠে সব ওয়েট করে না, সে আমার নানিকে দেশে বাড়ি কল দেয়, দুবার কল দিয়ে আমার নানিকে বলে যে দেখেন নানি আমি এরকম ঘটনা দেখেছি, আপনি প্লিজ তাড়াতাড়ি আসেন। তো আমার নানিকে এসে খুব চিল্লাচিল্লি আমার খালাদের উপরে যে তোমরা জানো এরকম প্রবলেম আছে, তোমরা কেন এরকম বাচ্চাটাকে দেখে রাখতেছো না, ফার্স্ট 40 দিন এরকম অনেক প্রবলেম হয়। তো আবার তাবিজ পরিয়ে দেওয়া হয় এবং 40 ডে পার হওয়ার পরে বাচ্চাটা একটু সিক হয়ে পড়ে, এটা একটা খামচি। ঘুম থেকে উঠিয়ে দেখে, স্বপ্নটা দেখার পরে যে বেবিটার গায়ে অনেক খামচি ছিল। তো বেবিটা এমনিও অনেক ছোট এবং তার এরকম অসুস্থ হয়ে পড়ে, একটু অনেক ক্রিটিক্যাল হয়ে পরে শি ওয়াজ ফাইন। বেবিটা পরে 40 ডে পার হওয়ার পরে শি ওয়াজ ফাইন। পরে আমার নানি তখনও আমার কাজিনকে পুরো ঘটনা বলেনি। তো বেবিটাকে নিয়ে ফার্স্ট 40 ডে পার হওয়ার পরে বাসায় নানির বাড়ি যাওয়া হয়। যখন নানির বাড়ি যায়, যে সে ওখানে বসে আসার পরে সে হঠাৎ করে তার চোখ পড়লো ওই ছবিটার দিকে। তখন সে বলে যে নানি, আমি যে স্বপ্নতে মহিলাটাকে দেখেছি এটা কিন্তু এই মহিলাটাই ছিল। তখন নানি তাকে খুলে সব ঘটনা বলে যে তার মা বলি দেয় এবং তার মা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে করতে যেটা হয় সে একদিন গায়েব হয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং এখনো বিলিভ করা হয় আমাদের ফ্যামিলিতে যে কোনো যদি বেবি হয় তাকে 40 ডে পর্যন্ত অনেক অনেক কেয়ারফুলি রাখা হয়। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার কাজিনসদের ক্ষেত্রে হয়েছে এবং এই যে আমার কাজিনদের বেবিদের ক্ষেত্রেও হচ্ছে যে 40 ডেজ পর্যন্ত তাকে অনেক দোয়া দুরুদ এবং অনেক ভালোভাবে রাখা হয়। বিকজ ইনি ওনার এরকম নজর আছে এবং সে এরকম বাচ্চাগুলিকে সামহাও নিয়ে যায় এবং সে বাচ্চাগুলিকে বলি দিয়ে দেয়। তো এটা হচ্ছে আমার ঘটনা। I hope you guys like it. সেই কাজটা করে ফেলতে পারেন। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আমাদের সাথে আজকে জয়েন করেছেন, এটা নতুন না, তিনি এর আগে আমার সাথে জয়েন করেছেন, রাইট? আপনার নামটা তারপর আরেকবার বলুন। আমি ইমরান। এবং ইমরান গতদিন একটা বেশ কিছু ঘটনা বলেছিল এবং আমরা সবাই সেটা শুনেছিলাম। সেই সাথে ইমরান সেই জায়গার কিছু ঘটনা বলবে আবারও। তারাস উপজেলা, তাই না? তারাস উপজেলার কিছু ঘটনা বলেছিলেন আপনি, এবং সেখানে খুব অদ্ভুত টাইপের ঘটনা ঘটে। এবং আমরা জেনেছিলাম যে ওইখানকার যে ঘটনাটা, মানে বাংলাদেশে প্যারানরমাল কোনো কিছু দিয়ে সার্চ দিলে ওই জায়গাগুলো আসে, ওই বিল টিল ওই সমস্ত জায়গাগুলো আসে। তো এইখানে ইমরান একজনের নাম বলছে পুরনো জমিদার বাড়ি এবং সেখানে যে পুকুরের পাড়ে রাজহাঁস এবং সেই রাজহাঁস কেটে খাওয়ার ফলে তাদের যে সমস্ত সমস্যাগুলো হয়, এবং সেই পুরনো জমিদার বাড়ির সেই বংশের একজন, তার নাম হচ্ছে পিতল চৌধুরী। সেই পিতল চৌধুরীর কিছু মানে সাথে কথা বলে আমাদেরকে ইমরান আজকে আর নতুন কিছু তথ্য দিবে এবং কেন ওইখানে ভ্যান আলা বা কেউ যেতে রাজি হয় না সেই ব্যাপারে একটু বলুন। যে গ্রামের ওই স্পেসিফিক ওই জায়গাটায় কেন কেউ যেতে রাজি হয় না, এটা আপনি জানতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, কেন যেতে রাজি হয় না? আচ্ছা, এটার কারণ হচ্ছে যে ভ্যান যে চলতো আগে, ওখানে রাতের বেলা ওই এলাকাটা তো বিচ্ছিন্ন একটা গ্রাম, তো
গ্রামের লোকেরা যা করছিল যে কতগুলো লোক নিয়ে রাতে পাহারা দেওয়ার জন্য কিছু লোক নিয়োগ দিয়েছিল যে ওরা রাতে পাহারা দিবে। তো কোনো একটা কারণে বা একজন লোককে মেরে ফেলা হয় ঘটনা, এবং লোকটার লাশটাকেও খুঁজে পাওয়া যায় না, মানে লোকটা সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায় এলাকা থেকে। আচ্ছা, কিভাবে নিখোঁজ হয়েছে কেউ জানে না। ধীরে ধীরে ঘটনাটা ভুলে যায় অনেকেই। এর অনেকদিন পরে ঘটনাটা হচ্ছে যে আমরা যখন যাই এর 1 বছর আগে এটা হয়েছে যে ভ্যান চালক যিনি ছিলেন উনি কিন্তু বেঁচে আছেন এখনো। আচ্ছা, তো মানে কে বেঁচে আছেন? যে ভ্যান চালকটা আক্রান্ত হয়েছিল, মানে এই যেখান থেকে শুরু ঘটনাটার, ওই যে রাস্তায় যাওয়া আসা করতে যে এখন যে ভ্যান চালক কে মারা গেল তাহলে? মারা গেল হচ্ছে যিনি ছিলেন রাতের নৈশ প্রহরী, মারা গেছেন। আচ্ছা, আর এইটা প্রথম দেখেছেন ভ্যান চালক। আচ্ছা, বলুন, তাহলে শুনি আমরা। তো এক ভ্যান চালক ওই রাস্তায় ওইটুকু রাস্তায় তারাশ থেকে বারোহাঁস থেকে তারাশ শুধু ওইটুকুতেই ভ্যান চালান। আচ্ছা, তো উনার মুখে ঘটনাটা শোনা যে উনি প্রথম যখন ওই এলাকায় রাতের বেলা ফিরছিলেন বাড়িতে, তখন জায়গাটা স্পেসিফিক যদি বলতে হয় তাহলে বলতে হবে যে যদি আমি বারোহাঁস থেকে তারাশের দিকে আসি তাহলে 3টা ব্রিজ পড়বে, এটা 3 নম্বর ব্রিজ। আর যদি তারাশ থেকে বারোহাঁসের দিকে যাই তাহলে এটা প্রথম ব্রিজ। ওকে, এটা সবচেয়ে বড় ব্রিজ 3টা ব্রিজের মধ্যে। উনি যখন ব্রিজটা ক্রস করছিলেন ঠিক তখন দেখতে পেলেন যে ব্রিজের নিচ থেকে লুঙ্গি পরা ছিল, যখন নিখোঁজ হয়েছিলেন যে লোকটা লুঙ্গি পরা ছিল, তো ওই লোকটাই ঠিক উঠে আসতে চাচ্ছেন, মাটি হেঁচড়ে উপরের দিকে উঠে আসতে চাচ্ছেন। ওর নিচে কি পানি বা এরকম কিছু আছে? তখন শুকনা ছিল, শুকনা ছিল, উঠে আসতে যাচ্ছে। আচ্ছা, তো উনি সবকিছু ঠিক ছিল, যে যিনি মানে যেটা দেখে উনি ভয় পাইছেন সেটা হচ্ছে যে চোখ দুটো উপড়ানো ছিল এবং গলার মধ্যে একটা ফাঁস পরানো ছিল। আচ্ছা, এবং উনি যেটা রক্ত পড়তেছিল, চোখ দিয়ে রক্ত পড়তেছিল, এরকম দেখেছেন? উনি ওটা দেখে ভয়ে চলে আসছেন। এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা। মানে ওই ভ্যান চালক প্রথম এটা দেখলো যে লোকটা নিখোঁজ। উনি এটা দেখে এসে গ্রামে বললেন ওনার এখানে, কিন্তু বিশ্বাস করলো না কেউ। এটা স্বাভাবিক বিশ্বাস করবে না যে একজন লোক নিখোঁজ হয়ে গেছে এতদিন পরে। এই ঘটনাটা উনি পরপর বেশ কয়েকদিন দেখলেন। ওই ভ্যান চালক একজনের, ওনার কাছে ওই যে লোকটা নিখোঁজ হয়েছিল উনি মানে উঠে এসে কিছু একটা বলতে যাচ্ছে, উনি ওখানে দাঁড়ানি হয়ে চলে গেছেন। এই ঘটনার পরে উনি ভ্যান চালানোটা ছেড়ে দেন এই কারণে যে প্রথমে উনি ভ্যান মানে চালানো ছাড়তে চাননি, কারণ এটা ওনার পেশা ছিল, শুধু ভয় পেয়ে তো ওনার পেশা ছাড়তে পারেন। কিন্তু উনি স্বপ্ন দেখতে শুরু করলেন, রাতে ভ্যান চালানো ছাড়লেন, দিনের বেলা ভ্যান চালাতেন, কিন্তু এই জিনিসটা উনি স্বপ্ন দেখতেন। আচ্ছা, আচ্ছা, মানে এই ঘটনাটা অ্যাভয়েড করার জন্য তিনি দিনের বেলা চালাতেন, রাতে চালাতেন এবং দিনের বেলা ফিরে যেতেন সন্ধ্যা আগে। কিন্তু তিনি এটা স্বপ্নে দেখা শুরু করলেন, এবং যখন স্বপ্নে দেখা শুরু করলেন তখন তিনি ভ্যান চালানো ছেড়ে দিলেন। এবং এখন পর্যন্ত উনি বেঁচে আছেন, ভ্যান চালানো, ওখানে দোকানে একটা আছে। মানে এত জীর্ণশীর্ণ অবস্থা লোকটা, মানে একদম মানে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আপনি কি তার সাথে কথা বলেছিলেন? না, আমি তো তখন জানতাম না এটা। আমি পরে যখন ফোন করেছি যে পিতাল চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য, তখন ওনার মুখে শোনা এই ঘটনাটা। ওকে, তাহলে আর কেউ কি দেখেছে এই ঘটনাটা? হ্যাঁ, ওনার পরে উনি যখন ভ্যান চালানো ছেড়ে দেন এবং উনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন এরপরে পরপর বেশ কয়েকজন ভ্যান চালক এটা দেখেছেন। আচ্ছা, তো এখন এই যে আমরা যখন গিয়েছিলাম যে ভ্যান চালকগুলো যেতে রাজি হয়নি, এর কারণটা ছিল ওইটাই। ওখানে যে ভ্যান চালকগুলো ছিল প্রত্যেকটা লোক ওইটার ভিকটিম দেখেছেন। সুতরাং ওই রাস্তা দিয়ে রাতের বেলায় যাবে না। নতুন ভ্যান চালক যদি কেউ আসে তাহলে হয়তো যেতে পারে সন্ধ্যার পরে, বাট পুরাতন যে ভ্যান চালক, যে তারাশের মানে বারোহাঁসের যে ভ্যান চালকগুলো, ওনারা কেউ যাবেন না ওই রাস্তাটার মধ্যে। এবং আমার যেটা মানে যে জন্য ভয়টা লেগেছিল যে আমি যখন পিতাল চৌধুরীর সাথে বলেছি, তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল উনি যে মানে রাতের বেলা স্বপ্ন দেখতেন, কি স্বপ্ন দেখতেন? উনি সেম জিনিসটা বলেছিলেন যে উনার মাথার কাছে বসে কেউ উনাকে মানে যখন ঘুমাতেন কেউ একজন জাগানোর চেষ্টা করতেছে, ওকে কালো একজন কেউ বসে ওনাকে জাগানোর চেষ্টা করতেছে এবং কিছু একটা বলতে যাচ্ছে। তো আমি অনেকটা মিলিয়ে দেখলাম যে আমি এখানে আসার পর, ঢাকায় আসার পর, গত এপিসোডে যেটা বলেছিলাম সেম সেই কালো একটা জিনিস গলা পেঁচিয়ে ধরতো। আমি মানে হ্যাঁ, আপনি গতদিনটা বলে গেছেন এবং পিতল চৌধুরীর সাথে যখন কথা বললেন তখন দেখলেন যে ওই ভ্যানের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটতো এবং রাতের বেলায় ঠিক কেউ একজন, আমার যেটা মনে হচ্ছে এটা ইন্টাররিলেটেড। আচ্ছা, আপনার যে সমস্যা হয় ওই ভ্যানেরও সেই সমস্যা হয় এবং আপনার সঙ্গে একজন যে এসেছিলেন তারও এই টাইপের সমস্যা হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা ঘটনা। আচ্ছা, তারপরে 2 নম্বর যে ঘটনাটা আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই বেহুলা লক্ষিন্দরের একটা নৌকার কথা আপনাদের বলেছিলাম কত এপিসোডে, যে ওখানে নৌকার করা আছে, দাগটা করা আছে, নৌকার নকশা করা আছে এবং ওই নকশাটা মুছে না। তো উনি যেটা বললেন যে গত বন্যার আগেও এটা কোথায় করা আছে একটু বলেন, অনেকে হয়তো আজকে জয়েন করেছেন। মানে এটার নির্দিষ্ট ঠিকানাটা হচ্ছে যে বারোহাঁস না, মানে ওইখানে তো বুঝলাম যে তারাশের, মানে কেন ওই নকশাটা করেছিল কেন? আচ্ছা, নকশাটা করেছিল যে এটা জমিদারের ওয়াইফ ছিলেন বেহুলা, উনি জমিদারের ওয়াইফ ছিলেন, ওনার একটা নৌকা ছিল
সেই নৌকাটা ওই নৌকাটা এখনো মানুষের ধারণা যে ওই নৌকাটা মাটির নিচে আছে, এবং ওইটার নকশাটা উপরে আঁকা আছে। ওকে। এবং আশ্চর্যজনক ঘটনা এটা যে ওইটার সাথে ওই নোঙরের যে শিকলটা বেরিয়ে আছে মাটির উপরে। আচ্ছা। অনেকে সেটা খুঁড়তে চাইছে, বাট ওটা নিচ পর্যন্ত অনেক দূর পর্যন্ত খোঁড়া হয়েছে, বাট ওটা মানে নিচ পর্যন্ত যেতে পারেনি। আচ্ছা। ওটা তারপর আবার ভরাট করে দেওয়া হয়েছে। আর গত বন্যার আগে উনি বললেন যে গত বন্যার আগে অনেক লোক আসছিল ওটা দেখার জন্য, অনেকে আবার ওই নৌকার মতো করে অনেকগুলা নকশা করে গেছেন ওটার পাশে। তারপর যখন পানি উঠলো, পানি নেমে গেল, চলন বিলের নেমে গেল, তখন দেখা গেল যে বাকি যেগুলা করা হয়েছিল সবগুলা মুছে গেছে, বাট ওই ফাটলটা, নৌকার যে ফাটলটা ওটা আছে। একটা নৌকার আদলটা ওখানের মধ্যে আছে। মানে পানি উঠুক যাই উঠুক ওই ছাপটা মাটিতে থেকে যায়, ওই ছাপটা মাটিতে থেকে যায়। আর ওটার পাশে যে শিকলটা আছে, শিকলটা এখন মাটি থেকে। আপনি দেখেছেন? না, আমি তো ওই পর্যন্ত যেতে পারিনি। আপনি ওই পর্যন্ত যেতে পারেন, কিন্তু কেউ যদি যেতে চায় তাহলে সে কোন সময় যাবে, কিভাবে যাবে, কেমন করে যাবে? কেউ যদি যেতে চায় এবং কেউ যদি অ্যাকচুয়ালি কিছু একটা দেখতে চায় বা কিছু একটা মুখোমুখি হতে চায়, তাহলে উনি যেটা বলছেন যে যেতে হবে বারোহাঁসে প্রতি বছর একটা মেলা হয়, সেটা হচ্ছে চৈত্র মাসের প্রথম পূর্ণিমা রাতে। বারোহাঁস, তারাস এবং এর পাশে আছেন হচ্ছে পাশে আরেকটা গ্রাম, বেশ কয়েকটা গ্রাম মিলে একটা মেলা হয়। আচ্ছা। ওটা হচ্ছে চৈত্র মাসের প্রথম পূর্ণিমা রাতে। ওই রাতে কেউ যদি কিছু একটা বলতে হয় যে যারা বিলিভ করেন না ওনাদের জন্যই বলাটা আসলে, যে প্রথম ব্রিজটা বলে না 3 নম্বর যে প্রথম ব্রিজটা পড়ে তারাস থেকে বারোহাঁসের দিকে যাওয়ার জন্য, ওটার নিচে যদি কেউ যান তাহলে অন্তত মানে কিছু না দেখে ফিরে আসবেন না, এই কথাটা বলতে পারি আর কি। তার মানে এটা তো আপনি এই ব্যাপারটা আপনি নিশ্চিত? হ্যাঁ, এই ব্যাপারটা আপনি নিশ্চিত করছেন যদি এরকম কেউ চায় তাহলে সে কি? এটা শুধু যে পিতা চৌধুরীর মুখে শুনেছি সেটা না, এই যে এই ঘটনাটা, এটা ওই গ্রামের অনেকগুলো লোকের সাথে কথা বলেছি আমি, এবং ওনারা সেম ঘটনায় বলেছেন যে ওই 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 নির্দিষ্ট জায়গাটা, ব্রিজের নিচের ওই জায়গাটা অনেক অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। আমার কাছে এটা মনে হয় যে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। ওকে, এটা আমার জীবনের না, এটা হচ্ছে আমার এক চাচার, সে পুলিশের চাকরি করে আর কি। আচ্ছা। সে এটা হলো খুলনার ঘটনা, অনেকেই চিনবে। জায়গাটা হচ্ছে আপনার ডাকাতের নাম বিল নামে পরিচিত আর কি। আচ্ছা। ডাকাতের বিল নামে পরিচিত এই জায়গাটায়, ওখানে একটা পুলিশ ক্যাম্প আছে আর কি ছিল। ঘটনাটা আজ থেকে 14-15 বছর আগের আর কি। তখন ওই ক্যাম্প থেকে হঠাৎ করে ডাকাতের বিলে ওর ওই পারে ক্যাম্পে কল করলো যে একটা মহিলা মারা গেছে, একটা লাশ আছে আর কি, নিয়ে যাইতে হবে। তখন আমার চাচা ওইখানে হাবিলদার আর কি, দূর সম্পর্কের চাচা হয় আমার হাবিলদার, তার উপর অফিসার বলল যে হ্যাঁ, তার নাম ছিল হচ্ছে মালিক, তুমি 3-4 জন লোক নিয়ে তুমি একটু আসো, একটা লাশ আছে উপরের থেকে আমারে কল করছে, প্লাস চেয়ারম্যান সাহেব বলছে লাশটা এখানে রাখা যাবে না, নিয়ে যাইতে হবে। পরে তারা এখন চাচা বলতেছে না, এই রাত্রে এত রাত্রে আমরা যাব কিভাবে, লাশটা সকালে আনি। কয় না, যাইতেই হবে, এখন যাওয়া লাগবে। পরে চাচা এখন চাকরি বাধ্য হয়ে সে রওনা করলো আর কি। 4 জন সিপাহী, অস্ত্র তাদের কাছে তখন রাইফেল আছে, বড় বড় অস্ত্র নিয়ে মোটামুটি রওনা করলো। চাচা বাদে 3 জন, মোট 4 জন লোক, 4 জন পুলিশ। হাঁটতে 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 তারা চলে গেল বিলের ওই পারে। রওনা দিছিল সন্ধ্যায় ভাইয়া, ঠিক আছে, সন্ধ্যায় রওনা দিছে। যাইতে যাইতে প্রায় 10টা 10:30 বেজে গেছে। আচ্ছা। এখন চেয়ারম্যান সাহেবের যায় বলছে, চেয়ারম্যান সাহেব এ তো আমরা নিতে পারবো না, আপনি লোক দেন, লোকে নিয়ে যাবে, একটা খাইটের মতো কইরা 4 জনে নিয়ে যাবে আর কি, কোনো গাড়ির রাস্তা না ভাইয়া, ওই খাইটেই নিয়ে যাইতে হবে, বিল পাড়ি দিতে হবে একটা, ঠিক আছে। এখন চলছে, বিল পাড়ি দিবে। এখন চেয়ারম্যান 2 জন পাইছে, চকিদার তার আর পাশে একজন, মোট যেভাবে হোক তারা 4 জন লোক অ্যাডজাস্ট করছে। চেয়ারম্যান সাহেব নির্দেশ দিছে, যাও নিয়ে যাও, পুলিশ আছে, তোমাদের কিসের ভয়। পুলিশে ওরা নিল সব, লাশ গুছার করলে। ভাইয়া লাশটা চাচা যা বললো যে আমি দেখছি লাশটা মানে গলায় দড়ি দিছে তো, মানে জিব্বা বের হয়ে গেছে, তার একটা ভয়াবহ অবস্থা আর কি, জিব্বাটা বের হয়ে গেছে। পরে তাড়াতাড়ি ঢাইকে চলো যাই আমরা, আর দেরি না করি। রওনা দিছে রাত 10:30 কি 11:15 বাজে। বিশাল বিল, অন্তত 1-1.5 ঘন্টা হাঁটতে হবে ওই লাশ নিয়ে।
হাঁটতেছে, হাঁটতে 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 এই বিলের মিডিল পয়েন্টে আসছে। এখন আমার চাচারা পুলিশ যে তোমরা আসো, আমরা হাঁটতেছি, আগে আগাই যাই। হ্যাঁ, তারা অস্ত্র নিয়ে আগাই যাচ্ছে, লাইট আছে হাতে, চলছে। বাস কিছুক্ষণ পরে আর কি পুলিশ বেশ কিছু দূর চলে গেছে, প্রায় হাফ কিলো, আর এরা পিছনে আছে, আস্তে আস্তে লাশটা নিয়ে হাঁটতেছে। বা সেই মুহূর্তে এখন কিছুক্ষণ পরে একজন মানে মনে করলো যে যেখানে লাশটা নড়তেছে, মনে সন্দেহ আর কি, নড়তেছে। এখন বলে কি লাশ লড়ে না কি, বুঝলাম না তো আমি সমস্যা। হ্যাঁ, মনে হয় মনের ভয়, হাট। ঠিক আছে, আর ওই পাশের লোকরে আরেকজন খোঁচা দিচ্ছে, কিরে এভাবে নড়ে কেন, বুঝলাম না তো। আরে মনের ভয়, তুই বেটা হাট দি, যা হয় হোক হাঁটি। চলতেছে চলতেছে, বেশ কিছু দূর যায় দেখে, হঠাৎ করে দেখে আর কি লাশটা ওই খাইটের পরে বসে আছে। এইটা যাই দেখছে, দেখার পরে আর কি একজনে দেখছে, দেখি নাম দিই তোরা তো, এটা তো আমি প্রস্রাব করবো আর কি, একটু আমার জরুরত আছে আর কি, আমি পাশে যাব। যে উনি এই কথা থুইতে গেছে, লাশটা আবার পড়ে গেছে, মানে বসে গেছে। বসার পরে যেরকম ছিল সেরকম স্লিপিং, মানে শুয়ে আছে। এখন ওরা এইটা দেখার পরেই মোটামুটি একজন গেল প্রস্রাব করতে, আর একজন দুইজন গেল, ওরা দুইজন চলে গেছে, আর আসে না। তারপরে আর দুইজন, ওরা আসে না, ওরা চলে গেল। পুলিশরা ডাকতেছে, তারা ফেরে না, কয় তোমরা আসো। ঠিক আছে, ও স্যার দাঁড়ান, কয় বেটা আয়, তোরা কি দাঁড়াবো আমরা, তোরা আসতে থাক। ঠিক আছে, আসতেছে, এখন আসে না, কি ব্যাপার। ওরা মানে লাশটা ফেলে থুয়ে চারজনই বিদায় চলে গেল। ওই বাড়ি না কোথায় চলে গেছে এটা আর চাচা জানাই নাই। এবার চাচারা বলতেছে, কিরে এতক্ষণ হয়ে গেল লাশটা নিয়ে আসতেছে না কেন, ওদের সারা শব্দ নাই। আছে চাচারা হাবিলদার তো, চাচা বললো এই তোমরা ঘোরো দেখি পিছন দিকে, চলো আবার। কেন স্যার, ওরা তো আসতেছে না। মিয়া আমরা কত দূর চলে আসি, আটো পিছনে যাই। আর পিছনে যাই দেখে সে কি অবস্থা আর কি, যে ওরা একটু লাশটার কাছাকাছি গেছে, হ্যাঁ লাইট মারছে, এখন দেখে লাশটা দাঁড়ানো। ঠিক দাঁড়ানো দেখে ওরা তো একদম তাজ্জব হয়ে গেছে, এ কি অবস্থা। চোখ দুটা এরকম বড় বড় করে তাকায় এটার দিকে আর কি, চাচা পুলিশের দিকে। ঠিক আছে, ওরা ভয় পাইছে, ভয় পাওয়ার পরে আর কি কয় এইদিক যাও না তোমরা, আমরা পিছন দিকে হাঁটো, আর যা হয় হোক তোমরা এইদিক চলো। পিছন দিকে হাঁটা দিছি, আর এইরকম ওই মাটির ডেলা আছে, ডেলা দিয়ে আর কি ওই লাশটাই মারলো, একজনের ঘাড়ে লাগলো। লাগার পরে চাচা ওরা আবার ফিরছে, দেখে ও এরকম ডেলা নিয়ে আসতেছে আর মারতেছে। তখন চাচা কি করবে আর কি, সে হাবিলদার তো, সে কমান্ড করলো রাইফেলে গুলি ভরো। গুলি ভরলো, একটু দূরে যাই, আর সবাই অ্যাটেন্ড নিয়ে, ঠিক আছে ফায়ার, গুলি করে দিল। ঠিক আছে, দুইজনে গুলি করলো, আর দুইজন দাঁড়ায় আছে। লাশটা সিটে যায় পড়লো ভাইয়া 10 থেকে 12 হাতে দূরে পড়ার পরে চাচারা আর এইদিকে যাবে না, যে পিছন দিকে যাও, ও যা করে করুক। ঠিক আছে, আমরা সামনে আগাবো না, পিছন দিয়ে আমরা চলে যাই আমাদের ক্যাম্পের দিকে। ঠিক আছে, ক্যাম্পের দিকেই চলছে ভাইয়া। তারা আগায়, লাশ পিছন থেকে আবার আসছে, আবার গুলি করছে। এইভাবে মনে হয় 36 রাউন্ড গুলি করছে লাশটার গায়ে। ঠিক আছে, এর ভিতরে ওই গুলির সাউন্ড, ওই যে ছিল ক্যাম্প ছিল, ক্যাম্পের অফিসার ঠিক পাইছে যে এই গুলির সাউন্ড হচ্ছে, নিশ্চয়ই ওদের ডাকাত পড়ছে, আর নয় যে কোনো একটা কিছু হয়েছে, তোমরা কে কোথায় ওঠো। ঠিক আছে, ওইটা সে পুলিশ যা ছিল ওখানে কয়জন নিয়ে রওনা করছে বিলের ভিতরে, চলো যাই। চাচা এখন ওই লোকজন সব অফিসার নিয়ে রওনা করছে, আস্তে আস্তে এখন দেখতেছে চাচা, তারা পুলিশটা আসতেছে, কি হয়েছে, কি ব্যাপার, তোমরা এইভাবে গুলি করছে, কারা, গুলির শব্দ কেন? বলছে এই ঘটনা স্যার। তখন আর কি স্যার বলতেছে, আচ্ছা এখন লাশটা কি অবস্থা? কয় স্যার ওইদিক যায়েন না, এখন তো আসতেছে না, আপনার ওইদিক যায়েন না। তখন ওই অফিসার বললো, যা হয় হোক, ও যে হবে হোক, তোমরা আমরা সবাই ক্যাম্পে চলে যাই, সকালে দেখা যাবে আর কি লাশের, যা হয় হোক ওটা আমরা জানি না। নেক্সট সারা সবাই ফাঁড়িতে চলে আসে, সকালবেলা যায় দেখে লাশটা মোটামুটি আর কি পড়ে আছে ওখানে, কিন্তু গুলি যে গুলি করলো সেই কয় রাউন্ড
আমি তখন যে হসপিটালে ডিউটি করতাম সেটি একটা ক্লু দেওয়া যায়, সেটি পাহাড়ি এলাকা ছিল এবং চা বাগান সম্মিলিত একটা এলাকা ছিল। আশপাশে শুধু চা বাগান ছিল, মাঝখানে একটা হসপিটাল। খুব বেশি একটা মানে জাঁকজমকপূর্ণ না। আমি আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে সেখানে গিয়েছিলাম। আচ্ছা, তো হসপিটালটার আউটলুকিংটা এমন ছিল যে রাত 8-9টার পর থেকে দেখা যেত সবকিছু একদম সুনসান হয়ে যেত। খুব প্রয়োজন না পড়লে কেউ বের হতে চাইতো না, কিংবা কেউ বের হতো না। আচ্ছা, দূরে একটা মসজিদ ছিল, তো দু একজন মুসল্লি সেখানে নামাজ পড়তেন, তো এই দেখা যেত। তো ঘটনাটা যেদিন ঘটে, আরো মাস দেড়েক আগের ঘটনা সেটা, আমি রাতের বেলায় অ্যাজ ইউজুয়াল পেশেন্টদের রাউন্ড দিয়ে শেষ করে আমার রুমে এসে রেস্ট নিচ্ছি, আমার ওয়াইফের সাথে কথা বলে রেস্ট নিচ্ছি। আচ্ছা, একটু টিভি দেখতে ইচ্ছে করলো, টিভি দেখে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই, আমি টিভি অফ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত আনুমানিক 3টা অথবা 4টার দিকে, যেটা আমি পরবর্তীতে আন্দাজ করে বললাম ব্যাপারটা, আমি নট শিওর যে 3টা না 4টা, হঠাৎ করে একটা সিস্টার আমাকে বাইরে থেকে নক করে বলল, স্যার ইমার্জেন্সি একটা বাচ্চা পেশেন্ট আছে, একটু কাইন্ডলি একটু আউটডোরে আসবেন। আমি তাকে ডাকে রেসপন্স দিয়ে বললাম, ওকে সিস্টার তুমি পেশেন্টকে আউটডোরে রাখো, আমি আসছি বলে আমি ফ্রেশ হয়ে তার রুম থেকে বের হলাম। বের হয়ে অ্যাজ ইউজুয়াল রুমে আসলাম। আসার পর চোখে একটু ঘুম তন্দ্রা কাজ করছে, তবু চিন্তা করলাম যে যেহেতু বাচ্চা পেশেন্ট সেহেতু একটু ভালোভাবে যাওয়া উচিত। আমি একদম ফুললি ফ্রেশ হয়ে মুখে চোখ মুখে পানি দিয়ে গেলাম। তো গিয়ে ফার্স্ট ধাক্কা যেটা লাগলো আমার কাছে, যেটা আমি পরে ব্যাপারটা সব অনুধাবন করতে পারছিলাম, সেটা হচ্ছে যে গিয়ে দেখি একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে। তো হতে পারে সেটা হোম ডেলিভারির ক্ষেত্রে বাচ্চার প্রবলেম থাকলে সেটাকে আমাদের কাছে নিয়ে আসা হয়, যে কোনো প্রবলেম সেটা আমরা সলভ করার চেষ্টা করি। বাট একটু অদ্ভুত ব্যাপার ছিল যে রাত 3টা-4টার দিকে কোনো মহিলা আমি আজ পর্যন্ত দেখি নাই, যতই সে পর্দাশীল হোক না কেন, সে বোরখা পরে। সে রাত 3টা-4টার সময় কেন বোরখা পরলো সেটা আমি জানি না। তো ওই ব্যাপারটা আমি ওভারলুক করে গিয়েছে। তার উপর বড় ব্যাপার হচ্ছে সাদা একটা বোরখা পরা। এটা খুব মানে দেখা যায় না সচরাচর। হ্যাঁ, আমি মানে ফার্স্টে বিলিভ করিনি, তো আমি সেইটাকে আর বেশি প্রাধান্য না দিয়ে আমি আমার মতো চেয়ারে বসে বললাম। চেয়ারে বসে পড়ার পর দেখলাম মহিলাটার চোখ একদম লাল টকটকে। আমি ভাবলাম হয়তো বা কান্নাকাটি করেছে অনেক বাচ্চাটাকে নিয়ে। অনেক সময় তো অনেক বছর পর বাচ্চা হয়, এই বাচ্চার কোনো প্রবলেম হলে মার আশপাশে মানুষজন খুব কান্নাকাটি করে, সেটাই বিলিভ করলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম বাচ্চার কি সমস্যা, কিন্তু সেই যে জিনিসটা লক্ষ্য করলাম যে মহিলাটা মধ্যে কোন রকম ভাব নেই, একদম নিথর হয়ে আমার কথার কোনো রেসপন্স না দিয়ে বাচ্চাটাকে আমার সামনে টেবিলে শুয়ে দিল। আচ্ছা, শুয়ে দেওয়ার পরে আমি বাচ্চাটাকে দেখতে যাবো, এর মধ্যে বলল যে আপনার যদি কোনো মানে মহিলাটাকে আমাকে বলছে যদি কিছু দেওয়ার থাকে আপনি লিখে দেন, আমি ওষুধগুলো নিয়ে আসি। একটা কথা বলে রাখা দরকার যে আমাদের প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের সাথেই একটা ছোট ফার্মেসি থাকে, যেখান থেকে আমরা মানে ইমার্জেন্সি ওষুধগুলো আমরা নিতে পারি। তো আমি একটু মানে অবাকই হলাম যে প্রবলেম শুনলাম না, কিন্তু কি প্রবলেমের জন্য কি মেডিসিন দিব। তো আমি জাস্ট রাগারাগি করলাম না, রাগারাগি না করে জাস্ট ফার্স্ট এড কিছু ওষুধ লিখে দিলাম যে এগুলো নিয়ে আসেন, অ্যাটলিস্ট অক্সিজেনটা দিয়ে রাখতে পারবো প্লাস অন্য কিছু। সাথে সাথে আমি আমাদের একটা অক্সিপালস মিটার নামে একটা মিটার আছে, যেটা দিয়ে আমরা বডিতে হোয়াট ইজ গোয়িং সবকিছু বুঝতে পারি, পালস কত, বিপি কত, সবকিছু। তো আমি বাচ্চাটার মুখটা ঢাকা ছিল, মুখটা ঢাকা ছিল। কি দিয়ে ঢাকা ছিল মুখটা? মানে ওই বাচ্চাদের তো ওই টাওয়েল দিয়ে পেঁচায় নিয়ে আসে, তো টাওয়েলটা এমন ভাবে ঢাকা ছিল, তো মুখটা কিছু ঢেকে ছিল। তাই আমি বুকটা সরিয়ে দেখলাম একদম হোয়াইটিশ, একদম খুব হোয়াইটিশ একটা বুক। তো আমি হার্টবিট শোনার চেষ্টা করলাম স্টেথো দিয়ে, মানে মনে হচ্ছিল পাচ্ছি আবার পাচ্ছি না, এরকম লাগছে। তো আমি আরেকটু কনসেন্ট্রেশন দিলাম, আরেকটু উঠে এক গ্লাস পানি খেয়ে আরেকটু কনসেন্ট্রেশন দিয়ে আমি দেখার চেষ্টা করলাম। দেখলাম যে না, সেটা আমার ভুল ধারণা ছিল, অ্যাকচুয়ালি কোনো নাই। আমি কনফার্ম করলাম, আমার পকেট থেকে টর্চ বের করে
আমরা চোখে ধরি, চোখে ধরলে পিপলের রেসপন্স যেটা আসে সেটা রেসপন্স দেখে আমরা বুঝি যে আসলে সে লাইভ নাকি মারা গেছে। ভাইব্রেটির কোনো সাইনই তার মধ্যে আমি পাচ্ছিলাম না, ইভেন তার পিপল গুলো একদম ডাইলেটেড ছিল, যেটা মৃত্যুর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা বুঝতে পারি। তখন আমি মোটামুটি শিওর যে বাচ্চা মারা গেছে এটা। তো আমি আবার মুখটা ঢেকে ডেথ সার্টিফিকেট বের করছি, জাস্ট একটা ফর্মালিটিস মেনটেন করে বাচ্চাটাকে বলবো যে নিয়ে চলে যান, সদর হাসপাতাল নিয়ে যান বা অন্য কোথাও নিয়ে যান, হয়তো বা যেভাবে ম্যানেজ করা যায় বাচ্চার মাকে। আবার এইদিকে রাগ করছি, মহিলাটাও আসছে না, আমার কোনো অ্যাসিস্ট্যান্সও আসছে না, ওয়ার্ড মাস্টারের কোনো খোঁজ নাই, কেউ সাথে কেউ নাই, জাস্ট আমি একটা বাচ্চা নিয়ে বসে আছি, জানালাটা খোলা, বাতাস বইছে, বাহির দিয়ে বাতাস আসতেছে, মানে আমি বুঝতে পারছিলাম না যে এরপরও যে কিছু একটা ঘটতে পারে আমার সাথে। আমি এইটা মানে বুঝে ওঠার আগে আমি জাস্ট বসে বাচ্চাটাকে মুখটা যখন দেখলাম। This track was downloaded from FusionBD.com. আমি আসলে এই কথাটা যখন বলতে যাই তখন আমি অনেকে এক্সপিরিয়েন্সে কথা বলে, বাট নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলো কেউ বলতে পারে না। তো যেটা আমি দেখলাম, বাচ্চাটার চোখ লাল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, স্টিল বাচ্চাটার পিপল ডায়ালেটেড, নো কার্ডিয়াক বিট। আমি বাচ্চাটা কার্ডিয়াক বিট আবার দেখার চেষ্টা করলাম, যেই দেখতে গেলাম বাচ্চাটা আমার হাত চেপে বসলো। ওই ছোট বাচ্চাটা মিনিমাম 1-1.5 ঘন্টা আগে যেটা জন্ম হয়েছে, আবার মারাও গেছে, চোখ লাল করে তাকিয়ে আমার দিকে আমার হাত চেপে ধরলো। আমি মানে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না। আমি জাস্ট আমার জ্ঞান হারাবো এই অবস্থাতে আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে কি করব। আমি জোর খাটানোর চেষ্টা করলাম। আমি যখন উঠে পড়লাম চেয়ার থেকে, সে আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরলো। আমি চিৎকার দিলাম, মনে হচ্ছিলাম চিৎকার দিতে পারছি না, তাও আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। বাচ্চাটা আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে হাসছে, অদ্ভুত ভাবে তাকিয়ে। এটা না দেখলে আসলে কেউ বিশ্বাস করতে পারবে না যে কিভাবে তাকিয়ে সে আমার দিকে হাসছিল। আমি এর 4-5 মিনিট আমি বাচ্চাটার সাথে ধস্তাধস্তি করার মতো একটা অবস্থা। আমি খুব চেষ্টা করে ছোটাতে যাচ্ছি, কিন্তু বাচ্চাটা আরো বেশি প্রেশার ক্রিয়েট করছে আমার উপরে। এদিকে আমি চিল্লাচিল্লি করছি, আমি চিৎকার করছি যে কেউ আছে কিনা, কেউ আছে থাকলে আমাকে হেল্প করো, আমি প্রবলেমে পড়েছি। বাট কোন রকম কোন রেসপন্স আমি আশপাশ থেকে পাইনি তখন। তো যেটা হলো, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শুনতে পেলাম আমি। যখনই ফজরের আজানটা শুনতে পেলাম, আস্তে আস্তে দেখলাম বাচ্চাটা আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে আবার। সে যতটুকু অ্যাক্টিভ ছিল সে এতটা অ্যাক্টিভ এখন আর না, অ্যাক্টিভ না। হ্যাঁ, যখনই আল্লাহু আকবার বলে টান দিল ফজরের আজান, তখন থেকেই বাচ্চাটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হাসিটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি তখন আমার তখন মনে হচ্ছিল, আমার মা তখন মা বলতো যে কোনো প্রবলেম হোক, আজানের পরে কোনো প্রবলেম গুলো অশরীরী কোনো কিছু এক্সিস্টেন্স থাকে না পৃথিবীতে। ফজরের আজানের পরে আর এক্সিস্টেন্স থাকে না। তো আমি সেটা বিলিভ আমার মাথায় তখন কাজ করছিল। আমি ওয়েট করছিলাম যে ফজরের আজান আরেকটু হোক, টোটালটা শেষ হোক, তারপর দেখা যাক কি হয়। যখন আমার আজানটা শেষ হয়ে গেল, বাচ্চাটাও আস্তে আস্তে হাত ছেড়ে দিল আমার হাত, আর সঙ্গে সঙ্গে বের হয়ে আউটডোরের বাহির থেকে লক করে দিলাম, যাতে যে ঘটনাটা যে সত্যি এটা বোঝানোর জন্য। আমি ওর সামনে দাঁড়িয়ে, দরজাটার সামনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলাম যে কেউ কি নাই হাসপাতাল, আমি একাই শুধু হাসপাতাল ডিউটি করছি। আমার কথা শুনে 2-1 পেশেন্টের লোকজন উঠলো, তারা যারা সকালে মেইনলি উঠে তারা উঠলো, দারোয়ান উঠলো। উঠার পর আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কই ছিলে এতক্ষণ, আমি যে এতক্ষণ ডাকাডাকি করছি তোমরা কই ছিলে, দেখো ভেতরে কি হচ্ছে। আমাকে একটা এই পুরো ঘটনাটা মোটামুটি বলে আমি বললাম, ভেতরে দেখো একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমার হাত ধরে ফেলেছিল, বাচ্চাটা এরকম করেছে। তখন তারা ঢুকলো, আমিও ঢুকলাম, বাট বিলিভ করবেন কিনা রাসেল ভাই আমি জানি না, বাচ্চাটা ছিল না সেখানে। আচ্ছা, শুধুমাত্র টাওয়েলটা পড়েছিল,
যেটা দিয়ে বাচ্চাটাকে মোড়ানো ছিল। শুধু টাওয়েলটা পড়েছিল। তারা সাথে সাথে এইটুক বিলিভ করতে পেরেছে যে সামথিং হ্যাপেন্স হিয়ার। সেটাই, টাওয়েলটা যে বাইরের একটা কিছু। হ্যাঁ, তো এরপরে এটা নিয়ে আমি বললাম যে খুব বেশি আর এখন আর মাতামাতি করা, ওই মাটা তো আর ফেরে নাই, সকাল হয়ে যাক। আর মাকে তো আমি যে ওষুধ লিখে দিলাম সেই কাগজ তো নাই, মাও নাই। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, দারোয়ান বলছে স্যার আমি তো আজকে সারা রাতের মধ্যে একটা পেশেন্ট আউটডোর দিয়ে ঢুকাই নেই, গেট তো লক ছিল, কেজি গেট লক করা ছিল। তাহলে সিস্টার যে আমাকে ডাকলো, স্যার ওই সিস্টারের তো ডিউটি আজকে, ব্রাদারের ডিউটি। ও আচ্ছা, এটা একটা বড় একটা এটাকে টুইস্টের জায়গা। তো এরপর আমার বোঝার কিছু বাকি রইল না। আমি জাস্ট ওই রাতে কোনো ভাবে কষ্ট করে জাস্ট ফর্সা হওয়ার পর থেকে যে ঘটনাটা হলো, ভোর 7টা থেকে আমার 103, 4, 2 এইভাবে জ্বর শুরু হয়ে গেল। আপনার জ্বর, আমি মুভ করতে পারছি না, প্রচন্ড রকমের জ্বর। এমন 2-3 দিন আমি এরকম জ্বরে ভুগলাম। তারপর আমাকে ওখানকার মসজিদে ইমাম হুজুর সাহেবের সাথে দেখা হলো আমার। তো ওনাকে আমি বললাম, ঘটনাটা খুলে বললাম। তো বলছে যে স্যার আমি তো আসলে আপনি আসছেন, আপনার কাছে আসা হয় নাই, এখানে যারাই আসেন তাদের সাথে আমি একটু দেখা করে যাই, এখানে একটু প্রবলেম আছে। এই বিল্ডিংটাতে আগে, এই হসপিটালটা পরে বানানো হয়েছে, বাট এই বিল্ডিংটাতে আগে যারা ছিল, সামহাও একজন মহিলা ছিলেন, উনি মানে সেকেন্ড ম্যারেজ করার জন্য তার প্রথম আগের স্বামীর যে সন্তান তাকে মেরে ফেলেছিল। আচ্ছা, এবং পরবর্তীতে সে ওই মহিলা নাকি আরেক ওই সেকেন্ড ম্যারেজ করে সে বাইরে চলে যায়। আচ্ছা, ওকে। তো ওই ঘটনার পর থেকে কিছুটা প্রবলেম হতো, বাট আমি জানতে পারি নাই, বিকজ হুজুরের সাথে আমার দেখা হয় নাই। এই 2-3 দিন পরে আমি ওখান থেকে ছেড়ে দিয়ে চলে আসি। আপনার নিশ্চয়ই মানে এরকম কোন ঘটনা থাকলে ওখানে হয়তো থাকতেন, বাট পরে আসে এখানে থাকা হয় না। আমি তো আর মানে আমি যদি শুনতামও তাহলেও একটা বুঝতাম যে না ঠিক আছে, এটা হয়েছে, হতেই পারে, সেটাই। বাট আমার চোখের সামনে ঘটে যাওয়া এরকম ঘটনা আমি এটা আপনি মেনে নিতে পারছি না। সেটাই। যাই হোক, এই ছিল ঘটনা, এবং আমি বলেছি যে এরকম ঘটনা আরো আছে, সুতরাং আমাদের সঙ্গে আজকে যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো, এটা 2 মাস আগের ঘটনা। সেদিন আমি আমার রুমে বসেছিলাম, বসে গান শুনছিলাম, হঠাৎ করে ইলেকট্রিসিটিটা চলে গেল। ইটস হাইলি আনলাইকলি এখানে ইলেকট্রিসিটি যাওয়া। তো নর্মালি যখন ইলেকট্রিসিটি যায় তার মানে অনেকক্ষণ আসবে না। তো জাস্ট জানার জন্য যে কতক্ষণ ইলেকট্রিসিটি ব্যাক করবে না, এই জন্য ফোন উঠালাম কল করার জন্য ইনফরমেশন ডেস্কে। দেখলাম যে আমাদের ফোনের লাইনটা ডিসকানেক্টেড, ফোনে কোনো ডায়াল টোন নেই। নোটিস করলাম 9টা বাজে। বের হয়ে স্টেয়ারকেস নিলাম, নিয়ে নিচে গেলাম, হলওয়ে দিয়ে যাচ্ছিলাম। হলওয়েতে নর্মালি অনেক ধরনের পেইন্টিংস আছে। ইমার্জেন্সি লাইটে দেখলাম যে পেইন্টিংস গুলি মিসিং। লাইক নর্মালি আর্ট স্টুডেন্টরা অনেক রকম পেইন্টিং করে হলওয়েতে, ওই পেইন্টিং গুলি আর নেই। ইনস্টেড ওখানে কিছু সাইন্স ছিল, সার্কেল শেপ, তার মাঝখানে স্টার আঁকা, পুরো হলওয়ে এরকম সাইন্স দিয়ে আঁকা। তাও হেঁটে গেলাম, হঠাৎ করে একটা আজব ধরনের ফিলিং পেলাম আমার পায়ের কাছে, কেউ আমার পাটাকে অনেক জোরে ধরে রেখেছে। আমি হাঁটতে আমার অনেক কষ্ট হচ্ছিল, অনেক ব্যথাও পাচ্ছিলাম। মনে করলাম হয়তোবা অনেক ভয় পাচ্ছি, তো এই জন্য হয়তোবা এইরকম ফিলিংস হচ্ছে। তাও হেঁটে গেলাম, কারণ ইনফরমেশনটা জানা খুব জরুরি ছিল। হলওয়ে ক্রস করে ইনফরমেশন ডেস্কের সামনে গেলাম, ওখানে কেউ ছিল না। স্টুডেন্ট লাউঞ্জে অনেক আওয়াজ শুনছিলাম স্টুডেন্টদের। স্টুডেন্ট লাউঞ্জে হেঁটে গেলাম, স্টুডেন্ট লাউঞ্জে যেতেই দেখলাম যে অনেক স্টুডেন্টসরা ওখানে। এভরিওয়ান ওয়াজ টকিং টু ইচ আদার, আমাকে টোটালি অ্যাভয়েড করছিল। স্টিল হেঁটে একজনের সামনে গেলাম, মেয়েটাকে যে জিজ্ঞেস করলাম, হাই, ডু ইউ নো when the electricity is going to be back? আমার দিকে তাকিয়ে এত জোরে চিৎকার করে উঠলো, বললো যে get out of this room right now, what are you doing here, you're not supposed to be here. ভয় পেয়ে গেলাম, আশেপাশে সব আওয়াজও মনে হয় যেন বন্ধ হয়ে গেল। আশেপাশে তাকালাম, কেউ নেই। মেয়েটার দিকে তাকাতেই দেখলাম মেয়েটাও নেই। ভয় পেলাম, অনেক ভয় পেলাম, বসে পড়লাম। কতক্ষণ বসে থাকতেই একটা সিকিউরিটি গার্ড আসলো, এসে জিজ্ঞেস করলো যে what I was doing in that room. It was 1 AM in the morning. আমি আরো ভয় পেয়ে গেলাম।
আমি 10 মিনিট আগে আসলাম, এত তাড়াতাড়ি 1 AM কিভাবে হয়ে গেল? তারপর জিজ্ঞেস করলাম যে আমি তো ইলেকট্রিসিটির কথা জানতে এসেছিলাম যে কখন ইলেকট্রিসিটি ব্যাক করবে। আমার দিকে তাকিয়ে বলল যে ইলেকট্রিসিটি তো কখনো যায়নি। আমি সিকিউরিটি গার্ডের কথায় আরো অবাক হয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম আসলেই তো ইলেকট্রিসিটি ছিল, তাহলে আমি কেন দেখিনি? নিচে নেমে গেলাম, যে ইনফরমেশন গিয়ে দেখলাম যে গার্ডরা ওখানে আছে। ওদেরকে যে জিজ্ঞেস করলাম যে আমি যখন আগে এসেছিলাম তখন ওরা কেন ওখানে ছিল না। উত্তরে বলল যে আমরা তো সবসময় এখানে থাকি, 24/7 এখানে গার্ড দিই। আমি ভয় পেয়ে নিচে নেমে গেলাম, হলওয়েতে গেলাম। হলওয়েতে যে সাইনগুলি দেখেছিলাম ওই সাইনগুলি এখন আর নেই, ওখানে পেইন্টিংস ছিল আগের মতন। আরো অবাক হলাম, ওই রুমের দিকে দৌড় মারলাম। রুমে ঢুকতে রুমমেটকে বললাম পুরো ঘটনাটা। ওকে পুরো ঘটনাটা এক্সপ্লেন করার পর ও আমাকে একটা পেন আর একটা পেপার দিল, বললো যে সাইনগুলো একটু আঁকো তো আমার জন্য। আমি সাইনগুলো আঁকতে ও বললো যে এই সাইনগুলো তো নর্মালি যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন আঁকা হয়। আমি আরো ভয় পেলাম, রুমে যেয়ে বসলাম, অনেক কনফিউজ ছিলাম। পায়ের দিকে তাকাতে দেখি যে আমার পায়ের মধ্যে লাল মানে সব স্ক্র্যাচ মার্কস, অ্যাজ ইফ লাইক আমার পাকে কেউ জোর করে ধরে রেখেছিল, এই জন্য লাল দাগ হয়ে গেছে এবং স্ক্র্যাচ মার্কস হয়ে গেছে। বুঝতে পারছিলাম না কি হয়েছে। ধরলাম সবই ভুল, সবই আমি হ্যালুসিনেট করেছি। আমি 9টা যে দেখেছি সেটাও হ্যালুসিনেট, 10 মিনিট যে ভেবেছি ওটাও হ্যালুসিনেট করেছি। বাট এই স্ক্র্যাচ মার্ক গুলি কিভাবে এসেছে? আই স্টিল ডোন্ট হ্যাভ অ্যান্সার্স টু এনি অফ দিস কোয়েশ্চেনস। কারো কাছে যদি একটা এক্সপ্লেনেশন থাকে আমি অনেক খুশি হব জান। থ্যাংক ইউ। লিসেনারদের এরকম মনে হতে পারে যে একটা মানুষের সাথে এতগুলো ঘটনা কিভাবে ঘটে। বাট আমার মা একটা কথা বলেন যে কিছু কিছু রাশির জাতক জাতিকা আছেন যাদের কিছুটা এরকম সুপারন্যাচারাল কিছু পাওয়ার তার মধ্যে তার কাছে আসে বা তার চোখে ধরা পড়ে বা সে এটা এক্সপেরিয়েন্স করে। তো আমি সম্ভবত ওইরকম কিছু একটা মধ্যে, আমি জানি না সেটা সৌভাগ্য কিনা দুর্ভাগ্য টোটাল লাইফ জুড়ে। তো আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি, পরে ঘটনায় যাচ্ছি। আমি 96-এ 4তলা থেকে পড়ে গিয়েছিলাম একটা বিশাল হল রুমের উপর থেকে, সভাপতি 4তলার উপর থেকে যখন পড়ে গেলাম তো আমি জাস্ট আমার মাথা নিচে ছিল, পা উপরে ছিল, এভাবে একদম খারাপ একটা ফ্লোরের মধ্যে পড়ে যাওয়ার পর কি হতে পারে সবাই বুঝতে পারছেন। বাট টিল নাও আমি এখানে হট সিটে বসে কথা বলছি। তো যেটা হয়েছে, আমি প্রায় 10-11 দিনের মতো টোটালি সেন্সলেস ছিলাম। তো আমার সেন্স আসার পর আমি ঢাকা মেডিকেলে যখন অ্যাডমিটেড 7 নম্বর কেবিনে, তখন একদিন রাতের বেলা আমি হঠাৎ করে দেখলাম যে আমাদের পা দুটো কিন্তু আঙ্গুলগুলো থাকে আমাদের মোড়ার ডান সামনের দিকে, বাট তাকিয়ে দেখলাম প্রত্যেকটা মানে 2 পায়ের 5টা আঙ্গুলে আমার পেছন দিকে ঘোরানো। আচ্ছা। তো আমি মানে ভীত সন্ত্রস্ত হয়ে আমি আম্মাকে ডাকছি। আম্মা আমার পাশে একটা ওই ইজি চেয়ারের মতো থাকে, ওখানে শুয়ে রাত কাটিয়ে দেন। ওখানে উনি 3 মাস শুয়েছিল থাকতো। আম্মাকে ডাকলাম যে আম্মা আমার দেখো রে কি হয়েছে, আমার পা তো একদম ঘুরে গেছে। আম্মা ভয় পেয়ে গেছে, তো বলতেছে যেটা। তো ওই সময় আমার বড় বোনকে তাড়াতাড়ি পাঠালো যে ডাক্তারকে দেখার জন্য। তো ডাক্তার সাহেব ওই আমার মতোই রাত্রে ঘুম চোখে এসে আমার পা আবার ঠিক করে দিয়ে গেল। আমি জানি না যে এখনো কিভাবে হয়েছিল, এটা আদৌ সম্ভব হয় কিনা সেটাও আমি জানি না। বাট ওই রাতে কি হয়েছিল সেটাও আমি বলতে পারবো না। তো যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা ঘটেছে গত 2 সপ্তাহ আগে। আমি আগেই বলেছি আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার লাইভেজ হসপিটালে আরএমও হিসেবে জব করছি। তো আমাদের কাছে কিছু পেশেন্ট আসে যে হিস্টোরিয়া নামের রোগ নিয়ে। কিছু প্রবলেম নাই, দেখা যায় পার্সোনাল কোনো নিড থাকে, সেই নিডের জন্য সে এরকম ভাব করে যাতে আমরা নিডগুলো ফ্যামিলি মেম্বার্সরা পূরণ করে দিলে সেই নিডসগুলো তার যদি হয়ে গেলে সে আবার আস্তে আস্তে ভালো। আমি তার আগে বলে দিচ্ছি, বরাবরের মতো এবারও আপনি বলছেন যে ঘটনাটা কোথায় ঘটেছে, কোন হসপিটালে বা কোনো কিছু, এটা আমরা বলছি না। না, আমি এইবার বলতে যাচ্ছি এই জন্য যে এই ঘটনাটা আসলে আমরা যেরকম মানে ভূত জিন যেটাকে আমি এটা অনেকটাই রিভিল হয়ে গেছে। আচ্ছা, রিভিল হয়ে গেছে মানে আমরা স্টাফরা অনেকটাই ব্যাপারটা জানি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি এখন এটা বিশাল আকারে বলার চেষ্টা করছি। আচ্ছা, কি হলো তারপরে বলে শুনি আমরা। তো এরকম কিছুদিন আগে হিন্দু ভাই বোনরা হয়তো বলতে পারবেন, কিছুদিন আগে একাদশী গিয়েছে। তো সেই একাদশীর দিন সন্ধ্যা না ঠিক 8টা 8:30 দিকে সীমা নামে এক মেয়ে আসে। সীমা
রানী নামে এক পেশেন্ট আমার কাছে আসে। তো আমাকে একজন ইনফর্মার ফোন করে দিল যে স্যার এটা হিস্ট্রিয়ার পেশেন্ট, আমি পাঠাচ্ছি, আপনি একটু জাস্ট ওভারঅল ট্রিটমেন্ট দিয়ে এটাকে ভর্তি করে দেন। তো আমি আসার পর যেরকম হিস্ট্রিয়ার যেসব কমপ্লেন গুলো থাকে, জোরে জোরে শ্বাস ফেলা, চোখ মুখে একটু ইয়ে করা, এরকম কিছু প্রবলেম দেখে আমি অ্যাজ ইউজুয়াল মানে অ্যাটলিস্ট একটা বিহেভ করে রোগীর সাথে যে কিছু হয় না, আপনার কোনো সমস্যা নাই বলে আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল ট্রিটমেন্ট লিখে আমি বলছি ভর্তি করে দাও আর দামি দামি ইঞ্জেকশন দাও। আমার ভিউটা ছিল ওরকম যে দামি ইঞ্জেকশনের কথা বললে, নাক দিয়ে নল ঢোকানোর কথা বললে অটোমেটিক পেশেন্ট ভালো হয়ে বলে ভালো আছে। বাট ঘটনা তা না। রাত 3টার সময় যখন আমার ফোন আসছে, আমার রুমে যখন ইন্টারকমে ফোন বাজলো, তখন আমাকে 4 তলার সিস্টার ফোন করে বললো যে স্যার পেশেন্ট কিন্তু খুব ভালো হচ্ছে না, আরো খারাপের দিকে যাচ্ছে। তখন আমার মধ্যে একটু ভয় কাজ করলো যে এটাকে আমি কি কোনো ভুল করছি, আমার ডায়াগনোসিস কি ভুল হচ্ছে। বাট ইনফর্মার তো বলেছে আগেও 3-4 এরকম ভর্তি হয়েছে, বাট পরের দিন ভালো হয়ে গেছে। তো 3:30 যখন বললো তখন আমি বললাম ঠিক আছে একটা সিডেটিভ ইঞ্জেকশন দিয়ে দাও, হাই ডোজে দিতে বললাম, দেখা যাক কি হয়। সিডেটিভ ইঞ্জেকশন দেওয়ার 5 মিনিট পরে আবারও ফোন আসলো, আবার ফোন রিসিভ করলাম, বলছে স্যার প্রবলেম কিন্তু আরো বাড়ছে, এখন পেশেন্ট আরো বেশি এখন এক্সাইটেড। আমি তখন মাথায় যেটা কাজ করলো যে কিছু কিছু রোগ আছে যেটা আমাদের মেডিকেল সায়েন্স সেটাকে সলভ করতে পারে না, সলিউশন নাই। কিছু কিছু থাকে, আমি এটা বিলিভ করি যে কিছু জিনিস আমরা ডাক্তার পারি, কিছু জিনিস ওঝা পারে, কিছু জিনিস ফকির পারে, কিছু জিনিস হুজুররা পারে, এটা বিলিভ করি, বিকজ সবকিছু মিলিয়েই রোগ আছে সবকিছুতেই। তখন আমি চিন্তা করে দেখলাম যে এটা যেহেতু আমার দ্বারা হচ্ছে না, তো আমি ফিজিক্যালি গিয়ে দেখি আসলে কোনো প্যাথোলজি কোনো আছে কিনা। বাট আমি তার প্রেশার নর্মাল পাচ্ছি, সবকিছু নর্মাল। তখন আমি একটু চিন্তা ভাবনা করে নিচে নামলাম, নিচে নেমে আমাদের যে সেই ফার্মেসি আছে, একটা ফার্মেসির ওই দিন রাতের বেলা যে ছেলেটা ছিল, ছেলেটার নাম ছিল তাহের। আচ্ছা, তার বাড়িও একটু প্রত্যন্ত অঞ্চলে, একদম পাহাড়ি সাইডে। সে ছোট থেকে আপনার ওই মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে। আচ্ছা, তো সে আমাকে একদিন বলেছিল যে স্যার আমি ভূত জিন টিন অনেক ছড়িয়েছে, অনেক ছোটবেলা থেকে আমার চাচা আমাকে শিখিয়েছে এটা। তো তাহেরকে আমি ডাক দিলাম, তাহের এই হচ্ছে, মেয়েটা খুব সুন্দরী, খুবই সুন্দরী, তো এরকম প্রবলেম করছে, তো এটা কি মনে হচ্ছে এরকম? ও স্যার আমি একটু যাবো আপনার সাথে। আর মেয়েটার সাথে শুধু তার দাদা এসেছিল, তার মাও এসেছিল। বাট আমি যখন বলেছি যেটা হিস্ট্রি, এটা সামথিং ধোকাবাজি, আপনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আপনারা চলে যান, তো তার দাদা ছিল শুধুমাত্র, সবাই চলে গেছে। রাতের বেলা কষ্ট করার দরকার, সারাদিন এমনিতেই তারা না খেয়ে একাদশী পালন করেছে। তো আমি তাহেরকে নিয়ে যাওয়ার পরেই তাহের দেখলাম অনেকক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে, তাকিয়ে বলল স্যার কিছু একটা প্রবলেম আছে। সে বের হয়ে বললো আপনি ভেতরে থাকেন, আমি বের হয়ে আবার ঢুকবো। বের হয়ে জাস্ট আবার ঢুকে একটা সুতা দিয়ে জানালাটার মধ্যে, স্লাইডিং ডোর, স্লাইডিং জানালার এক কোণা একটু বাঁধলো, আর আরেকটা সুতা দিয়ে গেটটা বাঁধলো। বললো স্যার আপনি, দাদাকে আগে মোটিভেশন দিল, দাদা আমরা এরকম করতে যাচ্ছি, যদি প্রবলেম থাকে আজকে সলভ হয়ে যাবে, যদি এই রিলেটেড প্রবলেম থাকে একদম সলভ হয়ে যাবে। দাদাও আমার বিহেভিয়ার অনেক মানে ইয়ে ছিল, বিশ্বাস আনতে পেরেছিল, বিধায় সেও রাজি হলো ব্যাপারটাতে। তো উনি বললো ঠিক আছে। তো তাহে বলছে যে স্যার আপনি আর দাদা একটা কাজ করবেন, কোনো মতো নেই পেশেন্ট যেন বিছানা থেকে উঠতে না পারে। ওকে, যদি উঠতে পারে আপনাদের ক্ষতি হয়ে যাবে, আপনাদের ক্ষতি তো হবে, আমিও মারা যাব। খুব কঠিন জিনিস এটা। ওই জিনদের মধ্যেও কিছু ক্লাসিফাইড জিন আছে যাদের মানে বসে আনা অনেক টাফ হয়ে যায়। সে বলছে সে ওই রকম ক্যাটাগরির কিছু একটা। তো সে যেটা করলো, আমরা দুজন মিলে হাত পা চাপ দিয়ে বসে আছি। আমি জাস্ট ওর, যেহেতু অ্যাজ এ হেলদি ম্যান আমি, সেহেতু তার পায়ের উপর বসেছিলাম যে সে যেন উঠতেই না পারে। তো সে তাহের একটা কি পরে শরীরের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে মেয়েটার কণ্ঠটা চলে আসলো একদম পুরুষ হয়ে গেল। সে গায়ের জোরও বেড়ে গেল। তাহের জিজ্ঞেস করলো তোমার নাম কি? বলছে আমার নাম কিশোর। আচ্ছা, ওই
সীমাই বলছে মুখ দিয়ে আমি কিশোর, কোথায় থাকো? সে ওখানকার একটা লোকাল একটা জায়গায় কথা বললো। কেন আসছো এখানে? ওকে কেন ধরছো? ও বলছে যে আমি ওকে খুব ভালোবাসতাম, সীমাকে আমি খুব ভালোবাসতাম, ওকে আমি বলছিলাম যে তোমাকে ছাড়া আমি আমি বাঁচতে পারবো না। তো এই কোন একটা বিষয়ে সে মেয়েটার কাছ থেকে এতটা সাড়া না পেয়ে সে অ্যাটলিস্ট লাস্টে আত্মহত্যা করে। ওই ছেলেটা কিশোর ছেলে আত্মহত্যা করার পরে যেটা হয় যে তাকে আমরা জানি যে যদি কোনো একটা ডেড বডিকে যদি আমরা প্রপার কোন সলিউশন দিতে না পারি, দ্যাট ইজ হিন্দুদের মতে পুড়িয়ে দেওয়া, মুসলমানদের মতে কবর দিয়ে দেওয়া, এটা যদি না করতে পারি তাহলে তারা এমন একটা স্টেজে থাকে যে তারা না উপরে যেতে পারে না নিচে থাকতে পারে। আচ্ছা, মাঝে থেকে একটা না একটা প্রবলেম ক্রিয়েট করি তারা। তো সেই কিশোর যেটা বললো যে আমি আমার দুপুরবেলা তার ইয়ের সামনে, তার ঘরের সামনে বসেছিলাম, তো মেয়েটা আমার মুখের মধ্যে পাড়া দিয়ে আমার মুখে পাড়া দিয়ে ওর ঘরে ঢুকতেছিল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মেয়েটার ঘরের সামনে একটা 3 রাস্তার মোড় ছিল। আচ্ছা, যে মোড়ের মধ্যে কিশোর প্রতিদিন দুপুরবেলা গোসল করে এসে বলতে আমি স্নান করে এসে চুল শুকাতাম, বাস আমি রেস্ট দিতাম। এই জন্য হয়তো বা আমাদের বড়রা বলে যে 12টার সময় একদম সন্ধ্যার সময় কখনো 3 রাস্তার মোড়ে যেও না, গেলে প্রবলেম হয়। তো সে যেটা বললো যে আমাকে যখন হার্ট করলো তখন আমি চিন্তা করলাম যে আমি এটাকে ছাড়বো না। যখন আমার ইচ্ছা হতো আমি তাকে ধরে ফেলতাম। তারপর তাহের আরেকটা ফু দিয়ে বললো যে তুমি এখন কিভাবে ছাড়বা সেটা বলো, ধরেছো ভালো কথা, এখন কিভাবে ছাড়বা? তো সে ছাড়তে নারাজ। তার কথা হচ্ছে আমি একে নিয়েও যাবো, যদি আমি যেতেই হয় আমাকে একে নিয়ে আমি চলে যাবো। আর এদিকে তাহের আমাকে বারবার দেখাচ্ছে যে আমি যেন কোনো মতনই পাটা না ছেড়ে দিই, দাদাকেও হাতটা না ছেড়ে দিই। আর ওর শরীরে, আমি বিশ্বাস করবেন কিনা রাসেল ভাই, শরীরে মনে হচ্ছে যে একদম সমস্ত পৃথিবীর শক্তি তার মধ্যে চলে আসছে। আচ্ছা, একটা মেয়ের শরীর যে এরকম শক্তি হতে পারে এটা কল্পনার বাইরে। তো 15-20 মিনিট এরকম হলো, একের পর সব কথা বলতে থাকলো যে এই হয়েছে যেভাবে ধরেছে। তারপর তাহের লাস্ট করলো কি, আপনার ওই পায়ের মধ্যে আমাদের যে সিরিঞ্জ আছে না, সিরিঞ্জের সুইটা যেটা আছে সেটা দিয়ে পায়ের নখগুলোতে পিঞ্চ করা শুরু করলো। এটা অসম্ভব পেইনফুল জিনিসটা। তারপর সেই ওই দোয়া যেটা পড়লো মুখ দিয়ে, সাথে ওই পেইন যে ক্রিয়েট করছিল, এই দুটা চাপে পরে বললো কি ঠিক আছে স্লাইডটা খুলে দাও, স্লাইডটা খুলে দাও, আমি যাচ্ছি। স্লাইডটা খুলে দেওয়ার সাথে সাথে, এবং তখন সে ছেলের গলায় কথা বলছে, ছেলে গলায় কথা বলছে। মেয়েটা এতক্ষণ তো ছেলে গলায় কথা বলছে যে স্লাইডটা খুলে দাও, আমি চলে যাবো। তাই বলতে বিশ্বাস করেন না স্যার, এদের কথাবার্তা কিন্তু খারাপ, আপনি এখন ছেড়ে দিবেন, ধরবে আপনাকে। তখন সে গিয়ে আস্তে আস্তে স্লাইডটা খুলে দিয়ে বললো যা এখন বের হওয়ার সময় কাউকে ধরবি আর না? আমি আর কাউকে ধরবো না। ধরবি আর না? ধরবো না। এই কথা বলতে বলতে যেই ছেলেটা যখন বের হয়ে গেল, মজার ব্যাপার হচ্ছে লাইটটা ফিউজ হয়ে গেল, একদম চোখের সামনে ঘটলো। এটা রুমের লাইটটা ঠাস করে ফিউজ হয়ে গ্লাসগুলো, লাইটের যে ফিলামেন্টের সাথে যে কাঁচটা থাকে, কাঁচটা পাক্কার মধ্যে পড়ে গেল। আর ওই ছেলেটা ওই যেটাই থাকে অশরীরী যেটাই আছে সেটা বের হয়ে গেল। আচ্ছা, সাথে সাথে মেয়েটার গলাটার ভয়েসটাও চেঞ্জ হয়ে সে তার মেয়েলি কণ্ঠে মা বলে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো এই জিনিসটা দেখে আমি যতটুকু বুঝলাম যে অ্যাকচুয়ালি যে ওই ভর করার ব্যাপারটা, এটাও যে ভর করে কিংবা এটাকে ছেড়ে দেওয়া হয়, ভর থেকে আবার ছোটানো যায়, এই জিনিসটা চোখের সামনে আমি দেখলাম। ওকে।